আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়ত কার্নিভালের অফিসিয়াল পেজে। সাথে আছে আমি আফসানা রাজু মিশু, পিআর অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার অফ ইয়ত কার্নিভাল। আপনারা জানেন যে আজকে কিন্তু আমাদের খুবই একটা স্পেশাল আড্ডা। আমাদের যে আড্ডার যে ট্যাগলাইন সেটি হচ্ছে বিসিএস আড্ডা উইথ গাজী নয়ন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। তো স্বপ্ন যখন বিসিএস ক্যাডার হওয়ার, তাদেরকেই আসলে তাদের জন্যই আজকের এই আড্ডাটি। তাদের জন্যই বিভিন্ন ধরনের গাইডলাইন নিয়ে আমরা এই আড্ডাটি নিয়ে এসেছি। এবং আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন, যিনি আছেন, আপনারা কিন্তু ট্যাগলাইন দেখে বুঝতে পারছেন যে আমাদের সাথে আছেন গাজী নয়ন ভাইয়া। তো হচ্ছে আমরা কিন্তু জানি বাংলাদেশের প্রতিটা মানুষ স্বপ্ন দেখে, কিংবা হচ্ছে পৃথিবীর প্রতিটা মানুষ স্বপ্ন দেখে, কারণ স্বপ্ন মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে। কিন্তু আমরা জানি যে বিসিএস দেখার স্বপ্ন দেখার, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা যতটা সহজ, ততটা কিন্তু পূরণ করাটা আসলে ততটা সহজ নয়। এর জন্য প্রয়োজন হয় আপনাকে যেমন হচ্ছে পরিশ্রমী হতে হবে, সাথে অনেক কৌশলীয় হতে হবে। তো আমরা ইতিমধ্যে আর দেরি না করে আমাদের স্পেশাল গেস্টকে অ্যাড করিয়ে নিচ্ছি স্ক্রিনে। আজকে আমাদের সাথে আছেন গাজী নয়ন ভাইয়া, যিনি কিনা 38তম বিসিএস এর রিকমেন্ডেড অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। তো আসসালামু আলাইকুম ভাইয়া, স্বাগতম ওয়ালাইকুম জানাচ্ছি আসসালাম আপু। আপনাকে ইয়ত কার্নিভালে। কেমন আছেন আপনি? জি আপু, ভালো আছি। অনেক ধন্যবাদ আমাকে আজকে এই ওয়াইডলি নোন এবং খুব রেপুটেড প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। এবং আমি আসলে খুবই অনার্ড ফিল করছি, রিয়েলি ফিলিং সো মাচ অনার্ড অ্যান্ড প্রিভিলেজ টু হ্যাভ দিস অপরচুনিটি, যে আপনাদের থ্রুতে আসলে যারা বিসিএস অ্যাসপারেন্ট তাদের সাথে কমিউনিকেট করার জন্য, তাদের সাথে আমার চিন্তা ভাবনাগুলো শেয়ার করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই সুযোগটা আজকে আমাকে এনে দেওয়ার জন্য। আপনাকেও ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। কারণ আমরা কিন্তু জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়ার। তো আপনাদেরকে প্রথমে আমি জানিয়ে রাখতে চাই, আমাদের যে আজকের আড্ডাটি হচ্ছে, এটি হচ্ছে আমাদের ওয়েবিনারের প্রথম পর্ব, এবং আমাদের আরো 2টি পর্ব হবে। তো আজকে যেহেতু আমরা 3টি পর্ব করব, আজকে আমরা প্রথমত বেসিক যে আইডিয়া গুলো সেগুলো নিয়ে কথা বলবো, এবং কথা বলবো প্রিলি প্রিপারেশন নিয়ে কথা বলবো। তো হচ্ছে আপনারা ইতোমধ্যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করে আছেন, তারা কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং হচ্ছে যাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার, তাদের মনে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে। তাদের মনে কিন্তু সারাক্ষণ প্রশ্ন থাকে যে কিভাবে বিসিএস ক্যাডার হওয়া যায়, কতটুকু প্রিপারেশন নিতে হবে। এই জন্য কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে। আপনার মনে যে ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে হবে। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। তো ভাইয়া, প্রথমেই যে প্রশ্নটি করব সেটি হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন, কারণ হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকে কোয়ারেন্টাইনে আছি। প্রথমেই জানতে চাইবো যে এই কোয়ারেন্টাইন সময়টা আপনার কেমন যাচ্ছে? আচ্ছা আপু, কোয়ারেন্টাইন সময়টা আসলে সত্যি কথা বলতে কি যে ছুটি, কোয়ারেন্টাইন বলতে এখন তো আসলে আমরা অনেকটাই আবার আগের লাইফস্টাইলে ব্যাক করছি। হয়তোবা পুরোপুরি আমরা ইকোনমি ওপেন আপ করিনি বা আমাদের কাজকর্ম ওপেন আপ করিনি। যেমন আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে আছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তো আমরা যেটা করছি যে আমাদের সেফটির স্বার্থেই আমরা আসলে রোস্টারিং করে কাজ করছি, যে হয়তোবা এক সপ্তাহ করে অথবা 3 দিন 2 দিন করে আমরা কাজ করছি, এবং 50% লোকবল নিয়ে। বাট তার আগে যে আমরা প্রায় 2.5 থেকে 3 মাসের মতো একটা সময় গেল আমাদের, যে আমাদের ইয়েটা বন্ধ ছিল, আমাদের এন্টায়ার ইকোনমি বন্ধ ছিল, আমাদের অনেকেরই অফিস বন্ধ ছিল। বাট একই সময় আমাদের অনেকে হোম অফিসে করতে হচ্ছে, অনেক কিছুই আমাদের বাসা থেকে মেনটেন করতে হয়েছে। বাট এমনিতে যদি এরকম হয় যে 2-3 মাস আপনি ছুটি পেলেন, বাসায় বসে আছেন, হ্যাঁ, এটা খুব এনজয়েবল হতো। কিন্তু আসলে এরকম একটা সময় যে মানুষজন আক্রান্ত হচ্ছে করোনায়, তারপর হচ্ছে সরকার চেষ্টা করছেন সবকিছু ম্যানেজ করার জন্য, হ্যাঁ, এবং আমাদের এখন দেখছি যে অনেক সময় কাছের মানুষজন আক্রান্ত হচ্ছেন। এইরকম অবস্থায় আসলে মনটা ভালো থাকে না আর কি। সো দেয়ার ইজ কাইন্ড অফ সিচুয়েশন যে আসলে ছুটি যে আমরা কাটিয়েছি, অবসর প্রত্যেকেই খুব ছিল। কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, আসলেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে আহ, ঘরের মধ্যে বসে আছেন একটা আতঙ্ক নিয়ে, যে আমারই কোনো প্রিয়জনের আক্রান্ত হচ্ছে কিনা কেউ, বা আমি আক্রান্ত হতে পারি কিনা, এরকম একটা সময় আসলে আমরা আশা করি যে ভবিষ্যতে আর কখনো যাতে না আসে, এবং যত দ্রুত সম্ভব এই সময়টা যাতে চলে যায়। ধন্যবাদ ভাইয়া। তো হচ্ছে আমরা যেহেতু প্রথমে বলেই দিলাম প্রত্যেকে যে আমরা প্রিলি নিয়ে কথা বলবো। তো প্রিলি প্রিপারেশনে প্রত্যেকের যে প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে প্রিলি স্ট্রাকচারটা কেমন হয়। আমরা প্রথমে ভাইয়া সেই ব্যাপারটা নিয়ে জানতে চাচ্ছি, প্রিলি স্ট্রাকচারটা নিয়ে যদি বলতেন প্রত্যেককে। আচ্ছা, আচ্ছা।
সো আমরা যারা আসলে বিসিএস পরীক্ষা দেব সামনে, বা অন্তত যারা জানতে চায় যে বিসিএস পরীক্ষাটা আসলে কিভাবে, মানে স্ট্রাকচারটা কি হয়, সো প্রথমে তো আমাদেরকে প্রিলি ফেস করতে হবে, 200 মার্কের প্রিলি, তারপর আমরা 900 মার্কের রিটেন পরীক্ষা, এবং যাদের টেকনিক্যাল আছে তাদের আরো 200 মার্ক থাকে, এবং তারপর ভাইবা। তো আজকে যেহেতু আমরা প্রিলি নিয়ে কথা বলবো, প্রিলি স্ট্রাকচারটা হচ্ছে মোটামুটি এরকম যে 35 মার্কের বাংলা, বাংলা কোশ্চেন থাকবে 200-র মধ্যে। তো প্রিলি টোটালি এমসিকিউ হয়, তবে গত কয়েক বছর ধরে এরকম একটা প্রস্তাব আসছে যে প্রিলিটা আসলে 100 মার্ক এমসিকিউ এবং 100 মার্ক এক কথায় উত্তর এভাবে নেওয়া যায় কিনা। তবে আমরা যতটুকু পর্যন্ত জানি যে 40তম বিসিএস পর্যন্ত 200 মার্কের প্রিলি আমরা দেখেছি এমসিকিউ, এবং 41তম বিসিএস এও এরকম ভাবেই হওয়ার সম্ভাবনা বেশি। তো এর মধ্যে যেটা হয়, এমসিকিউ তে 35 মার্ক থাকে বাংলা, বাংলার মধ্যে 20 মার্ক থাকে সাহিত্য থেকে, এবং 15 মার্ক থাকে ব্যাকরণ থেকে। ইংরেজিতে 35 মার্ক থাকে, তার মধ্যে 15 মার্ক থাকে সাহিত্য থেকে, এবং 20 মার্ক থাকে ব্যাকরণ থেকে। এখানে গেলে 70 মার্কস। ম্যাথমেটিক্সে থাকে 15 মার্কস, এবং মানসিক দক্ষতা থাকে 15 মার্কস। তো এখানে 15, 15, 30 থাকে, টোটাল 100 মার্কস গেল। কম্পিউটার সায়েন্স থেকে 15 মার্কস, এবং 15 মার্কস থাকে সাধারণ বিজ্ঞান থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সাধারণ বিজ্ঞান 15, 15, 30। তো টোটাল হলো 130। এরপরে 10 মার্ক থাকে নীতি ও নৈতিকতা থেকে, নৈতিকতা এবং সুশাসন এই জায়গা থেকে, টোটাল হলো 140। তারপর 20 মার্কস থাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে, 30 মার্কস থাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে। সো টোটাল আমরা পেলাম 190। আর 10 মার্কস থাকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং এই ধরনের বিষয়গুলো, জলবায়ু দুর্যোগ ব্যবস্থাপনা, যেহেতু আমরা বাংলাদেশ, আমরা সাধারণত এই ধরনের বিষয় আমাদেরকে ফেস করতে হয়, এবং সরকারি কর্মকর্তারাও যেহেতু এইসব ব্যাপারে দায়িত্বশীল ভাবে কাজ করতে হয়। সো এই বিষয়টা আসলে দেখা হয় যে আপনি দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু সম্বন্ধে কতটুকু জানেন। সো এটাই মোটামুটি আমাদের 200 মার্কসের প্রি স্ট্রাকচার। ধন্যবাদ ভাইয়া। তো হচ্ছে আমার মনে হয় প্রত্যেকেরই কিন্তু প্রথম প্রশ্নটাই এটা থাকে যে হচ্ছে কিভাবে স্ট্রাকচারটা আসলে কি। তো আপনারা ওইভাবে প্রিপারেশনটা নেবেন। এবং হচ্ছে ভাইয়া এবার যদি বলি যে একটা স্টুডেন্টের আসলে কখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত, সে নিয়ে যদি কিছু পরামর্শ দিতেন। কারণ আমরা যখন দেখি, যখন আমরা ভার্সিটিতে উঠি, অনেকে দেখা যায় যে প্রথম বর্ষ থেকেই কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে। মানে অনেকে দেখা যায় যে হ্যাঁ আমাকে অনেকগুলো বই মুখস্থ করতে হবে, এরকম একটা ধারণা থাকে। তো এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা আসলে আমি বলবো কি, মানে অনেকে আসলে এই কোশ্চেনটা শুনলে একটু মনে করেন যে এটা আসলে কি ধরনের কোশ্চেন। হ্যাঁ, বাট আমি মনে করি এটা আসলে খুব ভ্যালিড একটা কোশ্চেন, যে প্রিপারেশনটা আসলে কখন থেকে নেবো আমরা বিসিএস এর জন্য। সো এটা না আসলে কোনো নির্দিষ্ট অ্যান্সার নেই যে আপনি প্রথম বর্ষ থেকে পড়েন, তৃতীয় বর্ষ থেকে পড়েন। এখানে একটা ব্যাপার আমি উল্লেখ করা ভালো, যে বিসিএসটা না আসলে আপনার, হ্যাঁ বিসিএস এর জন্য আপনি ডেফিনেটলি প্রিপারেশন নেবেন, কিন্তু বিসিএস এর প্রিপারেশনটা জাস্ট কিছু বইপত্রের মধ্যে সীমাবদ্ধ না। আপনি যদি স্কুল জীবনে আপনার পড়ালেখাটা ঠিক মতো করে থাকেন, কলেজ জীবনে যদি আপনার পড়াগুলো ঠিক মতো আপনি পড়ে থাকেন, এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় যদি আপনি পড়ালেখা ঠিক মতো করে থাকেন, আপনার বেসিকটা যদি স্ট্রং হয়, আমি বলবো যে বিসিএসটা আসলে একটা লাইফ লং প্রিপারেশনের বিষয়। আপনি যেটা স্কুলে শিখেছেন, কলেজে শিখেছেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় শিখেছেন, এবং ইউনিভার্সিটিতে আপনি যা শিখছেন, হ্যাঁ আপনার আপনার অনেকেই বিভিন্ন সাবজেক্ট থেকে আসেন, অনেকে ডাক্তারি থেকে বা ইঞ্জিনিয়ারিং থেকেও এখন আসছেন। হ্যাঁ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে ইকোনমিক্স থেকে আসছে, বিজনেস স্টাডিজ থেকে আসছে। বাট আপনি যদি রেগুলার পেপার পড়েন, হুম, আপনার যদি কিউরিওসিটি থাকে যে আপনি পেপার পড়েন, ম্যাগাজিন পড়েন, আপনি ডকুমেন্টারি দেখেন, আপনি বিভিন্ন ভালো ভালো মুভি দেখেন, সিনেমা দেখেন, হ্যাঁ, আমার মনে হয় যে বিসিএসটা হচ্ছে লাইফ লং একটা প্রিপারেশন। আপনি যেটা দেখছেন, আগ্রহ নিয়ে দেখছেন, সেটা আপনার মাথার ভিতর থেকে গেল। তারপরে যদি কোশ্চেন করেন যে আসলে বিসিএস এর প্রিপারেশনটা আমাকে কখন থেকে শুরু করতে হবে, সেই স্ট্রাকচার্ড প্রিপারেশনটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি অনেক সময় নিয়ে প্রিপারেশন নিতে চাই, আপনি তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষ থেকে শুরু করলে আসলে খুব একটা ক্ষতি হবে না। হুম, আমি মনে করি এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। অনেকে বলবেন যে হ্যাঁ হলে অনেকে প্রথম বর্ষ থেকে প্রিপারেশন নেন, আমাদেরই অনেক কলিগ থাকবেন যারা হয়তো একদম প্রথম বর্ষ থেকে প্রিপারেশন নিয়েছেন, হ্যাঁ একবারেই বা দুইবারেই বিসিএস হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এটা হতে পারে, এটা আসলে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন এটা ভ্যারি করে যে আপনি কখন থেকে প্রিপারেশন নেবেন। তবে আপনার যদি এরকম হয় যে ইউ ডু হ্যাভ এ কিউরিয়াস মাইন্ড, আপনি রেগুলার পেপার পড়েন, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গার খবরাখবর রাখেন, স্ট্রাকচার যে প্রিপারেশনটা সেটা আপনি আমার মনে হয় যে তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ থেকে আপনি নিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আপনি চাকরি করতে করতে প্রিপারেশন নেবেন, সেটাও অসম্ভব না, সেটাও সম্ভব। সেটা হচ্ছে আপনি কিরকম চাকরি করেন, আপনি নিজের জন্য কিভাবে সময় ম্যানেজ করে নিতে পারবেন, এটার উপরে নির্ভর করে, বা পরিবারকে কতটুকু সময় দেবেন, সবকিছু মিলিয়ে আসলে এটা নির্ভর করে। কারণ আমাদের আরো প্রায়োরিটিস আছে, তাই না, যে টিউশনি করতে হয় ছাত্র জীবনে, হ্যাঁ,
তারপর হচ্ছে অনেকের পারিবারিক অনেক দায়িত্ব থাকে, মা বাবা বা ছোট ভাই বোনদের দায়িত্ব থাকে। তো সবকিছু মিলে আসলে এই প্রশ্নের উত্তরটা ভ্যারি করে। আচ্ছা, তো ভাইয়া আপনি যদি সাথে এটাও বলে দিতেন যে ছাত্র জীবনে আসলে তারা তাদের সময়টা কিভাবে কাজে লাগাতে পারে। যেমন অনেকে কিন্তু টিউশনি করায়, তো তখন দেখা যায় টিউশনি করাতে করাতে কিন্তু ওখান থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। তো এটা নিয়ে যদি ভাইয়া বলতেন। হ্যাঁ, এই এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি যদি আমার আমার নিজের দিক থেকে বলি, সেটা হচ্ছে যে আমি খুব বেশি টিউশনি করাতাম না। খুব বেশি টিউশনি করাতাম না, এবং ম্যাক্সিমাম টাইমই দেখা যেত যে আমি আমার সাবজেক্ট রিলেটেড টিউশন এগুলো করাতাম। যে আমি কমার্স স্টুডেন্ট, আমি মার্কেটিং পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, পরবর্তীতে আইবিএ থেকে এমবিএ করেছি। তো আমার মেইনলি টিউশনের ফোকাসটা ছিল আমি অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট এই ধরনের সাবজেক্টগুলো, এবং স্কুল লেভেলে হলে হয়তো ম্যাথ ইংলিশ বাংলা এগুলো আমি দেখতাম। তবে খুব বেশি না করালেও হ্যাঁ আমি এটুকু বলতে পারি যে আপনি যে টিউশনি করাচ্ছেন তার জন্য আপনার নিজেকেও কিছু শিখতে হচ্ছে। আপনি যেটা শিখছেন টিউশনিতে, পড়ানোর সময়, একজনকে বোঝানোর সময় আপনার নিজেকে প্রথমে সেটা বুঝাতে হয়, তারপর আরেকজনকে বুঝাতে হয়, রাইট? সো এইটা যদি আপনি ইফেক্টিভলি করতে পারেন, আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনি এটুকু কনফিডেন্ট থাকতে পারেন যে আপনার বিসিএস এর প্রিপারেশন অনেকটা এগিয়ে গিয়েছে। অন্তত আপনার বেসিকের জায়গাটা অনেকটা আপনি গুছাতে পারছেন। বিশেষ করে যদি আপনি ম্যাথমেটিক্স, ইংলিশ, বাংলা ব্যাকরণ এই ধরনের সাবজেক্টগুলো যদি আপনি পড়ান, তাহলে আমি বলবো যে হ্যাঁ, টিউশনি করার মাধ্যমে আসলে আপনার বিসিএস এর প্রিপারেশনের যে বেসিকটা সেটা অনেকটা তৈরি হয়। ধন্যবাদ ভাইয়া। তো হচ্ছে অনেকের কিন্তু যে আপনি যে প্রথমেই কিন্তু স্ট্রাকচার বলে দিয়েছেন যে সাবজেক্ট গুলো থাকবে এবং হচ্ছে আহ, কত করে মার্ক থাকবে সেটা বলে দিয়েছেন, কিন্তু প্রত্যেকের দেখা যায় যে ইংলিশ যে ভোকাবুলারিটা যেটা আছে সেটা কিভাবে ইনরিচ করবে এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে সেটা নিয়ে যদি ভাইয়া কিছু বলতেন। আচ্ছা, এটা খুবই ভ্যালিড একটা কোশ্চেন, কারণ আমরা তো আসলে মানে ইংলিশ হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমরা আসলে উই আর নট এক্সপেক্টেড টু নো অল দ্য ওয়ার্ডস মানে যেগুলো আসলে ডিকশনারিতে আছে, রাইট? বাট আমাদের আসলে একটু সিলেক্টিভলি পড়তে হবে এই জায়গাটাতে, যে আমরা কি ভোকাবুলারি শিখবো। যেমন আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার ভোকাবুলারি অবস্থা ছিল জঘন্য। মানে আমরা যদি বলি সোজা বাংলায় জঘন্য, আমি কখনকার কথা বলছি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময়। ওই সময়টা আমার ভোকাবুলারি আমাকে তৈরি করতে হয়েছে, আসলেই তৈরি করতে হয়েছে, কারণ আপনারা অনেকেই জানেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে পরীক্ষা দেওয়ার জন্য যে ইংলিশ ভোকাবুলারিটা লাগে, এটা কিন্তু আসলেই মানে আপনার খুব ভালো একটা বেসিক থাকতে হয়, না হলে কিন্তু আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়াটা একটু টাফ। তো এই সময়টাতে আমি সিলেক্টিভলি পড়েছি। সেই সময়টাতে আমি আমি অবশ্য কোচিং করছিলাম আইবি এর জন্য, বিবিএ তে, যদিও সেটা তখন হয়নি। তো ওই সময় আমি যে গাইডগুলো কিনেছিলাম তার মধ্যে জিআরই, জিম্যাট, এসএটি, হ্যাঁ এরকম অনেকগুলো গাইড ছিল। তো ওই গাইডগুলোতে যে ভোকাবুলারি গুলো সাজেস্ট করা ছিল, প্লাস ওয়ার্ড স্মার্ট নামে একটা বই আছে। ওয়ার্ড স্মার্ট নামে একটা বই আছে, এই বইটা হয়তো আপনারা প্রায় সবাই জানেন যে ভোকাবুলারির জন্য এই বইটা পাওয়া যায়। বিশেষ করে যারা ঢাকায় থাকেন তারা জানেন যে নীলক্ষেতে ওয়ার্ড স্মার্ট খুবই অ্যাভেলেবল একটা বই। এই ওয়ার্ড স্মার্ট বইটা যদি আপনি ফলো করতে পারেন এবং এখান থেকে যদি আপনি মোটামুটি সিলেক্টিভলি ভোকাবুলারি গুলো শিখতে পারেন, হুম তাহলে আমার মনে হয় দ্যাট উইল সাফিস। এটা হচ্ছে আপনার জন্য এনাফ হওয়ার কথা। এখন কতগুলা শিখবেন সেটার আসলে কোনো নির্দিষ্ট উত্তর নেই। আহ তারপরও আমি আপনাকে বলতে পারি যে আপনি সবচাইতে কমন মোটামুটি 5 থেকে 600 ভোকাবুলারি মিনিমাম জানাটা ভালো। আর তারপরে যদি আপনি মনে করেন যে আপনি সময় দিতে পারছেন, তাহলে আপনি 1000-1200 ভোকাবুলারি আপনি শিখতে পারেন। অনেকেই আপনাকে বলবে যে আমি তো 2500, 3000, 5000 ভোকাবুলারি আমি জানি, এত ভোকাবুলারি না জানলেও আপনার চলবে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে হয় 600-700 বেশি জানি না। হ্যাঁ, বাট আমার মনে হয় যে আমার যে রাইটিং স্কিল বা স্পোকেন স্কিল সেটা হচ্ছে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় না যে আপনার আসলে 2500-3000 ভোকাবুলারি শেখা দরকার আছে। আপনি সবচেয়ে কমন, খুব বেশি হলে 1000-1200 এরকম ভোকাবুলারি শেখেন। এবং কিভাবে শিখবেন, শুধু শেখাটা তো মেইন কথা না, শেখার পর তো আপনার মাথায় থাকতে হবে। আপনি আজকে শিখলেন, আপনি 1 মাস পর মনে করতে পারলেন না, তাহলে তো হবে না, তাই না? তো আপনাকে যে কাজটা করতে হবে, এই ভোকাবুলারি গুলা আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনার নিজের রাইটিং এর মধ্যে। আপনি যদি কোনো ফেসবুকে স্ট্যাটাস দেন, সেখানে আপনি এই ভোকাবুলারিটা ব্যবহার করতে পারেন। আপনি যদি কোথাও কিছু লেখেন, সেখানে ভোকাবগুলা যেগুলো শিখেছেন সেগুলো ব্যবহার করতে পারেন। এবং যেগুলো শিখছেন, আপনি ইংরেজি পেপার পড়েন, তারপর হচ্ছে আপনি ইংরেজি পাবলিকেশন গুলো পড়েন, আপনি হার্ভার্ড, অক্সফোর্ড, এমআইটি এরকম রেপুটেড বিশ্ববিদ্যালয়গুলোর পাবলিকেশন যেগুলো ফ্রি পাওয়া যায় যতটুকু, সেগুলো পড়েন আপনার সাবজেক্ট রিলেটেড। সেখানে আপনি অনেক ভোকাবস পাবেন যেগুলো আপনি শিখেছেন।
তো সেগুলো মার্ক ডাউন করেন, হ্যাঁ, অথবা সেগুলো হাইলাইট করেন। সো ওই জিনিসটা আপনাকে আসলে ভোকাবুলারি গুলা রিটেইন করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আমার মনে হয় যে আপনি এভাবে যদি প্রিপারেশন নেন, যারা শুনছেন, আমার মনে হয় সেটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কিন্তু আরেকটা ব্যাপার যেটা আমরা জানি, যে প্রচুর পড়তে হয়, প্রচুর পড়তে হয়, আবার দেখা যায় যে পড়তে পড়তে অনেক সময় মাথা থেকে বের হয়ে যাচ্ছে, মানে মনে থাকে না। তো হচ্ছে ওই ব্যাপারটা কিভাবে ওভারকাম করা যায়, এ নিয়ে যদি কিছু বলতেন, না পেশেন্সটা আসলে কিভাবে রাখবে? আচ্ছা, হ্যাঁ, এটা খুবই আসলে মজার এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথম কথা, আমার যেটা প্রথম কথা সেটা হচ্ছে আপনি পড়ছেন, আপনার মাথা থেকে বের হয়ে যাচ্ছে, এইটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা কিন্তু অস্বাভাবিক না, এইটাই স্বাভাবিক। কারণ আমরা সাধারণত যেটা একবার পড়ি, সাধারণভাবে পড়ি, তার মধ্যে আমরা 30%-এর মতো রিটেন করতে পারি, 30 to 40% অ্যাটলিস্ট আমরা খুব ভালোভাবে রিটেন করতে পারি। বাকি 60 থেকে 70% কিন্তু আমরা উইদিন 72 আওয়ার্স, মানে 3 দিনের মধ্যে আমরা ভুলে যাই। এটা কিন্তু কাইন্ড অফ সাইন্টিফিক্যালি এই জিনিসটা বলা হয়ে থাকে, এটা কিন্তু আসলে আমার কথা না। হ্যাঁ, সো আপনি যদি মনে করেন যে আমি যেটা পড়ছি সেটা আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ, প্যানিক করে ফেলছি যে আয় হ্যাঁ মাথায় কিছুই থাকছে না, প্যানিক করার কিছুই নাই, এটাই স্বাভাবিক, এটাই হবে। এখন এই জিনিসটা আপনি রিটেন করবেন কিভাবে? এই জন্যই আমরা সাধারণত বলি যে আমাদেরকে রিভিশন দিতে হবে এবং প্রচুর পড়তে হবে, এটা সত্যি, কিন্তু কি পড়তে হবে সেটা আপনাকে জানতে হবে। দেখেন, আপনি খুব আগ্রহ নিয়ে যদি কোনো একটা গল্পের বই পড়েন, আপনি কিন্তু এই গল্পের বইটা পড়ার 5 বছর পরেও আমাকে বলতে পারবেন যে আমি এই গল্পের বইটা পড়েছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আমি চোখের বালি পড়েছি, চোখের বালিতে এই ক্যারেক্টার ছিল, তারা এইভাবে এইভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করেছে, গল্প এইভাবে এগিয়েছে, এইভাবে শেষ হয়েছে, হ্যাঁ, এই ক্যারেক্টারটা সাফার করেছে। আপনি বলতে পারবেন না? অবশ্যই বলতে পারবেন। কেন বলতে পারবেন? কারণ আপনি খুব ইন্টারেস্ট নিয়ে গল্পের বইটা পড়েছেন। আজকে যদি আপনি খুব ইন্টারেস্ট নিয়ে একইভাবে পড়েন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কি ছিল, হুম, অথবা আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আপনি যদি খুব ইন্টারেস্ট নিয়ে পড়েন, এবং অবশ্যই ইন্টারেস্ট নিয়ে আপনি পড়বেন জাতির পিতার যে জীবনী, হ্যাঁ, অসমাপ্ত আত্মজীবনী বলেন, বা আপনি কারাগারের রোজনামচা বলেন, অথবা সম্প্রতি যেটা এসেছে যে চীন চীন ভ্রমণ নিয়ে তার যে বইটা, আমার দেখা নয়া চীন, এইগুলো আপনি যদি খুব ইন্টারেস্ট নিয়ে পড়েন যে আমি জাতির পিতার চোখ দিয়ে আমি তার জীবনটাকে দেখি, তাহলে কিন্তু আপনার মাথায় থাকবে, আপনি কিন্তু কিছু ভুলে যাবেন না। ইটস অল অ্যাবাউট রিডিং অল দিস থিংস উইথ ইন্টারেস্ট। আপনি আপনার ইন্টারেস্ট নিয়ে পড়বেন, আপনার মাথায় থাকবে, আপনাকে প্রচুর পড়তে হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, গাইডে গাইডে অসমাপ্ত আত্মজীবনী বুক রিভিউ পড়া চাইতে আপনি অসমাপ্ত আত্মজীবনী বইটাই পড়েন। হুম, গাইডে আপনি বাঙালির ইতিহাস এই বইটার রিভিউ পড়া চাইতে আপনি বাঙালির ইতিহাস বইটাই পড়েন, একবার পড়েন। এবং এই বাঙালির ইতিহাস বইটা যখন আপনি পড়বেন, হ্যাঁ, অথবা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কোনো বই যখন আপনি পড়বেন, তখন আপনি দেখবেন যে আপনার 5টা বইয়ের সমান পড়া হয়ে গেছে। ওখানেই দেখা যাবে যে আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অনেক কিছু জানতে পারবেন, ওখানেই দেখা যাবে যে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের অনেক কিছু আপনি জানতে পারবেন। তার জন্য আলাদা করে আপনাকে গাইড পড়তে হবে না, প্রচুর গাইড পড়ার দরকার নেই, আপনি একটা ভালো বই পড়েন, আপনি অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, বিষয়টা আসলে এরকম। তবে হ্যাঁ, এটা সত্যি যে আফটার দিস আপনি আহ এখানে আপনি সালগুলা, বা এখানে আপনি যে জন্মসাল মৃত্যুসাল, কোন বই কবে বের হয়েছে, হ্যাঁ, কোন ব্যক্তি কখন কোন দেশ ভ্রমণ করেছেন, এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো একটু হাইলাইট করে রাখবেন। এবং আপনি যদি গল্পের ছলে মনে রাখেন, আপনার বেশিরভাগই মনে থাকবে। পরবর্তীতে আপনি একবার বা দুইবার রিভিশন দিয়ে নেবেন। আই থিঙ্ক দ্যাটস এনাফ। আমি কিন্তু এভাবেই পড়েছি, এই জন্য আমি এটা সাজেস্ট করছি। ধন্যবাদ ভাইয়া। তো হচ্ছে আমার মনে হয় এভাবে আসলে কোনো কিছু মুখস্থ করার আগে একটু বুঝে পড়লে, অথবা হচ্ছে ইন্টারেস্ট নিয়ে যখন আমরা একটা ব্যাপার পড়বো, একটা বই অথবা কোনো একটা টপিকস নিয়ে পড়বো, তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় থাকবে। যেরকমটা ভাইয়া বললেন যে একটা গল্প বললে কিন্তু 5 বছর পরেও যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, আমরা কিন্তু সেটা নিয়ে বলতে পারি। তো পড়ার ক্ষেত্রে মনে হয় প্রত্যেকের এই ব্যাপারটা ফলো করা উচিত, যে যখন পড়বো মুখস্থ করার আগে ব্যাপারটা আগে বুঝবো যে আমি কি পড়ছি, কি নিয়ে আরেকটা পড়ছি। জিনিস আপু একটু অ্যাড করবো, জি, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, খুবই সরি, বাট একটা না জিনিস আমি অ্যাড অবশ্যই করবো। না। হ্যাঁ, আপনারা যারা শুনছেন যদি মনে করেন যে ডকুমেন্টারি এবং মুভি দেখবেন, হ্যাঁ, সেটাও কিন্তু অনেক কাজে দেবে। যেমন ধরেন, আমি আমার নিজের আগ্রহ থেকে আমি আমার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যে সময়টা আমি আসলে বড় হচ্ছি, আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর আমার খুব আগ্রহ ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়, কিভাবে হয়। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর কিন্তু মোটামুটি যত বিখ্যাত মুভি আছে
প্রায় সব মুভি হচ্ছে আমার দেখা। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে আমি মানে কখনো কিছু বলতে বললে বা কখনো কিছু লিখতে বললে আমি কিন্তু এই যে মুভিগুলো যে দেখেছি, একটা মুভি থেকে কিন্তু একটা জিনিস নিয়ে আমার জানতে ইচ্ছে হয়েছে। কোনো একটা জায়গায় আমার কনফিউশন হচ্ছে, আমি সাথে সাথে উইকিপিডিয়াতে গেছি। একটা ক্যারেক্টার নিয়ে আমার জানতে ইচ্ছা হয়েছে, যেমন ধরেন জেনারেল ফিল্ড মার্শাল রোমেল, হ্যাঁ আমি উইকিপিডিয়াতে গেছি, গিয়ে দেখেছি যে আচ্ছা ফিল্ড মার্শাল রোমেল এভাবে এভাবে কাজ করেছে, হ্যাঁ সেই এই কারণে বিখ্যাত। বা হিটলারের যে ডান হাত বাম হাত যারা ছিল আর কি, হ্যাঁ তারপর হচ্ছে আইজেন হাওয়ার কে ছিল, তারপর হচ্ছে আপনার ধরেন এই যে ব্যক্তিগুলা যারা হচ্ছে, তখন চার্চিল কি করেছিল আমাদের ইয়ের সময়, চার্চিলের কি ভূমিকা ছিল আমাদের 40-এর দশকে 43-এ যে দুর্ভিক্ষ, এই বিষয়গুলো না আপনি অনেক কিছু আসলে আপনি আপনার এই যে মুভি দেখছেন এনজয় করছেন, এখান থেকে অনেক কিছু আপনি জানতে পারবেন। আপনার জাস্ট যেটা দরকার জীবনে যা কিছু দেখছেন যা কিছু করছেন এই ইনফরমেশন গুলাকে আসলে রিলেট করতে পারা, হ্যাঁ একদম জায়গা মতো রিলেট করতে পারা, এটা আসলে খুব বেশি জরুরি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আরেকটা ব্যাপার, যেটা বিসিএস এর জন্য কিন্তু বেশ কয়েকটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে হয়। তো সেই ক্ষেত্রে ভাইয়া টাইম ম্যানেজমেন্টটা নিয়ে যদি বলতেন, কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বিসিএস এর জন্য পড়াশোনা করছে, সে কিন্তু শুধুমাত্র এই যে পড়াশোনা করছে ব্যাপারটা এমন না, সে হয়তোবা টিউশনও করাচ্ছে, আবার মাঝে মাঝে দেখা যায় যে সে হয়তোবা জবও করছে পার্ট টাইম। তো সেই ক্ষেত্রে মানে সেই দিক দিয়ে যদি টাইম ম্যানেজমেন্টটা নিয়ে একটু বলতেন। আচ্ছা, এটা আপু আসলে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এবং টাইম আপনি ম্যানেজমেন্টটা। কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করেছিলেন? আচ্ছা, আমার আমার ক্ষেত্রে অবশ্যই স্টোরিটা একটু ডিফারেন্ট। আমি কি আসলে আমার স্টোরিটা বলবো নাকি আমি আসলে জেনারেলাইজড একটা মানে ফরম্যাট বসিয়ে দিব, আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ আচ্ছা, আমি আমার স্টোরি থেকে আপনারটাও একটু শুরু খারাপ করি। বলবেন, কারণ আমরা আপনাকে নিয়েও জানতে চাই, এবং হচ্ছে যারা হচ্ছে আমাদের ভিউয়ার্স আছে তাদের জন্য বলবেন। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু তাহলে আমার স্টোরিটাই শেয়ার করি। সেটা হচ্ছে প্রথমত যদি আমি অনেস্টলি বলি, আমি বিসিএস দিব এই চিন্তাটা আমার মাথায় আসলে আসলো আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি। সো আমি মার্কেটিং স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং স্টুডেন্ট, এবং আমার অল থ্রু আমার লাইফ আসলে প্ল্যানটা ছিল কর্পোরেট চাকরি করব। হ্যাঁ কর্পোরেট চাকরি খুবই ভালো জিনিস ডেফিনেটলি, আপনি যদি ভালো ভালো অর্গানাইজেশন লাইক ইউনিলিভার, বিএটি, হ্যাঁ নেসলে এই ধরনের জায়গায় আপনি চাকরি করতে পারেন বা দেশি প্রতিষ্ঠানে ভালো করতে পারেন। বাট আমার সেকেন্ড ইয়ারে যে কোনো কারণেই হোক আমি হঠাৎ করে আমি চিন্তা করলাম যে না আমি আসলে বিসিএস দিব। আর তখন আসলে এখন যেরকম বিসিএস এর ক্রেজ তখন আসলে ওরকম ছিল না, তখনও কিন্তু ওই বেতন স্কেলে যে ইনক্রেজ বা এরকম কিছু হয়নি বা এখনকার মতো ক্রেজ ছিল না। স্টিল সেই সময়টা আমি আসলে কিছু ব্যক্তিগত কারণে আমি চিন্তা করি যে আচ্ছা আমি বিসিএসটাই দেই। এবং আরো কিছু বড় ভাইয়ের কাছ থেকে যেটা আমি জানতে পেরেছি, এবং সে বড় ভাইরা এখন অলরেডি আছেন বিসিএস এ, তারাও রয়েছেন, তারা হয়তো ভবিষ্যতে আমার স্যার হবেন, যে এখানে উচ্চশিক্ষা এবং দেশের সেবা করার যে সুযোগগুলো রয়েছে সেটার জন্য। তখন থেকে আমি আসলে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, যে আমি ডিবেট করতাম। ডিবেট করার থ্রুতে আমার আসলে অনেক কিছু আলাদা করে পড়া লাগেনি প্রথমত। দ্বিতীয়ত আমি যদি পড়তামও, আমি আসলে পড়া শুরু করেছি আমার আইবিএ তে এমবিএ শুরু করার পরে। আমি যখন আইবিএ তে এমবিএ শুরু করি তখন আমি কিছু প্রজেক্ট ওয়ার্ক করতাম আমার ইনকামের জন্য, কিছু আউটসোর্সিং করতাম, সেখান থেকে আমার মোটামুটি কিছু ইনকাম হতো। আফটার দ্যাট আমি খেলাধুলা করতাম, আমি আড্ডাও দিতাম, এবং আমি ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা করে পড়তাম। আপনার 3 মাস দিনে 8-10 ঘন্টা করে পড়ার চাইতে আপনি চাকরি করেন, সবকিছু করেন, ফ্যামিলিকে টাইম দেন, আপনি শুধু দিনে 1টা ঘন্টা আপনি জাস্ট বাংলা ব্যাকরণটা একটু দেখলেন, একটা টপিক দেখলেন, আপনি দিনে 1টা ঘন্টা আপনি আন্তর্জাতিক যে আন্তর্জাতিক সম্পর্কের আপনি কিছু বিষয় আপনি দেখলেন, দিনে 1টা ঘন্টা আপনি সায়েন্স দেখলেন, এরকম এক এক দিন এক একটা দেখলেন, যখন খুব বেশি প্রেশার থাকবে না। তারপর যখন ধরেন আপনার বিসিএস সার্কুলার হবে, প্রিলির আগে আপনি প্ল্যান করলেন যে হ্যাঁ এখন আমি আসলে একটু পড়বো বা এই টাইপের কিছু, তখন আপনি অন্যান্য জায়গা থেকে সময় কমিয়ে আপনি তখন দিনে একটু 3-4 ঘন্টা করে পড়তে পারেন, যদি আপনার মনে হয় যে এতক্ষণ না পড়লে আসলে হবে না। হুম। বাট আমি এটাতেই স্ট্রেস দিব যে দিনে 12-14 ঘন্টা করে পড়ে অন্যান্য কাজ মানে হ্যাফেজার্ড করে ফেলার চাইতে বা নিজের উপর খুব বেশি প্রেশার নেওয়ার চাইতে, খাওয়া ঘুম গোসল এগুলা বাদ দিয়ে, হ্যাঁ বা টিউশনি করেই পড়তে বসা এগুলা না করে নিজের স্বাস্থ্যের দিকে নজরটা রাখবেন, তাতে আপনার মাথাটাও ফ্রেশ থাকবে। তখন আপনি 1 থেকে 2 ঘন্টা পড়বেন, ওই পড়াটাই কিন্তু আপনার মাথায় থেকে যাবে, খুব স্ট্রেস নেবেন না। হ্যাঁ, কম সময়ে বলতে খুব বেশি কম না, বাট রেগুলার পড়বেন, 1-2 ঘন্টা করে পড়বেন, দ্যাট উইল বি এনাফ। আর যখন পরীক্ষায় গিয়ে আসবে তখন একটু বেশি পড়বেন। আমি নিজে এভাবে পড়তাম। তো আমি সেটাই সাজেস্ট করবো আপনাদেরকে। ধন্যবাদ ভাইয়া। তো আমরা কিন্তু প্রত্যেকে জানি যে বিসিএস কিন্তু একটা মেয়াদী প্রক্রিয়া। যেমন হচ্ছে প্রথমে আমরা একটা সার্কুলার দেখি, তারপর হচ্ছে প্রিলি, তারপর রিটেন, তারপর ভাইবা, তারপর হচ্ছে নিয়োগ পর্যন্ত যে প্রক্রিয়াটা থাকে।
তো এখন হচ্ছে যেহেতু আজকে আমরা প্রিলি নিয়ে কথা বলবো, তো প্রিলির জন্য আসলে ভাইয়া নরমালি কি কি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কি কি বাদ দিবে এবং হচ্ছে কি কি মাস্ট করা উচিত, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা আসলে এন্টায়ারলি ডিপেন্ড করে কি আমাদের ইয়ের উপরে, আমাদের নিজ নিজ ফিল্ড অফ স্টাডি, হ্যাঁ, এক্সপার্টাইজ এবং প্রত্যেকের স্ট্রেংথ এবং উইকনেসের উপর ডিপেন্ড করে। হুম। একটা বিষয় কি আমি আসলে একটু যেটা অবশ্যই আপনাদেরকে বলবো, আপনি কোন বিষয়টার উপর স্ট্রেস করবেন এইটা জানার প্রথম যে কাজটা আপনাকে করতে হবে এটা জানার জন্য, এটা হচ্ছে সেলফ ডায়াগনোসিস। আপনি যদি বিসিএস এর ক্ষেত্রে নতুন হয়ে থাকেন, প্রিপারেশনের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আগের যে বিসিএস গুলো হয়েছে, 35তম বিসিএস থেকে যে 40তম বিসিএস পর্যন্ত, এর মধ্যে একটা স্পেশাল বিসিএস হয়েছে 39তম বিসিএস, এছাড়া হিসাব করলে 5টা বিসিএস হয়েছে নতুন যে ফরম্যাটে যে 200 মার্কের পরীক্ষা হয় প্রিলি। আপনি এর মধ্যে থেকে একটা বা দুইটা বিসিএস নিয়ে আপনি একটু বসেন, বসে আপনি সেলফ ডায়াগনোসিস করেন, মানে আপনি পুরো একটা কোশ্চেন পেপার সলভ করেন। সলভ করে আপনি দেখেন যে আপনার কোন জায়গাটা স্ট্রং, কোন জায়গাটা আপনার দুর্বল। আপনি কি ইংরেজিতে স্ট্রং নাকি ইংরেজিতে আপনি দুর্বল, আপনি কি বাংলায় স্ট্রং নাকি বাংলায় দুর্বল, নাকি আপনি সবকিছুতে স্ট্রং নাকি আপনি সবকিছুতে দুর্বল। এটা আগে আপনাকে জানতে হবে। আর একটা মানুষ সবকিছুতে সমানভাবে স্ট্রং বা সমানভাবে উইক হতে পারে না সাধারণত। হ্যাঁ, যে হচ্ছে একেবারেই ম্যাথ পারে না সে হয়তো বাংলা সাহিত্য অনেক ভালো পারে, যে হচ্ছে বাংলা সাহিত্য বা আন্তর্জাতিক সম্পর্কে কিছু পারে না সে হয়তো ম্যাথ আর সায়েন্স খুব ভালো পারে। তো এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে যে আপনি কোনটা ভালো পারেন। তো যেটা ভালো পারেন সেটাতে ওইভাবে আপনি টাইম অ্যালোকেট করবেন। সেটা হচ্ছে আপনি ভালো পারার লেভেলটাকে একটু বাড়াবেন। সেখানে ধরেন আপনি আপনার 30% সময় দিলেন, কিন্তু যেটা আপনি একেবারেই পারছেন না বা যেটাতে আপনি খুব দুর্বল, হ্যাঁ, সেটাতে হচ্ছে আপনি একটু বেশি সময় দিবেন, যাতে সেটা মিনিমাম একটা লেভেল পর্যন্ত আপনি পারেন। হ্যাঁ, বিসিএস এ একটা সুবিধা আছে, ধরেন আপনি ম্যাথ এবং মানসিক দক্ষতা একেবারেই পারেন না, হ্যাঁ, যে ম্যাথমেটিক্স আপনার মাথা কাজ করে না, এটা হতেই পারে, এটা অনেকের ক্ষেত্রে হয়। হ্যাঁ, বাংলায় ধরেন আমি বাংলা খুব একটা ভালো পারি না, বাংলা সাহিত্য, হ্যাঁ, এগুলো তো আমাকে লিটারালি একটু সময় দিয়েই শিখতে হয়। বা আপনার ধরেন যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট না, সায়েন্স আমাকে একটু কম বুঝছে, আবার ম্যাথে হয়তো বা আমি যে কোনো কারণে হোক একটু ভালো, ম্যাথ আমি এনজয় করি। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই জিনিসটাতে একটু স্ট্রেস দিবেন, একটু টাইম দেবেন। টাইম দিয়ে আপনি দেখবেন যে ওখানে আপনি ম্যাথ এবং মানসিক দক্ষতা যে 30 মার্ক আছে, ওই 30 মার্কের মধ্যে আপনি 10টা অ্যাটেম্প করবেন, ওই 10টাই যাতে আপনার ঠিক হয়, আর বাকি 170 মার্কসের মধ্যে যাতে আপনি মোটামুটি 100 তুলে ফেলতে পারেন। হ্যাঁ, বাকি 170 মার্কসের মধ্যে আপনার যেগুলো খুব স্ট্রং পয়েন্ট, ধরেন আপনি বাংলায় খুব স্ট্রং, সেখানে আপনি এমনভাবে প্রিপারেশন নেবেন যাতে বাংলা আপনার কোনো মার্কস মিস না যায়। মানে আমি যেখানে খুব স্ট্রং সেখানে আমার স্ট্র্যাটেজি হবে যে আমার কোনো মার্কস যাতে মিস না যায়, এইভাবে আমি প্রিপারেশন নিব। আর যেখানে আমি খুব উইক সেখানে আমি প্রিপারেশন নিব যে আমি যাতে 15-র মধ্যে আমি যাতে 5 অ্যান্সার করে আসতে পারি, বা 15-র মধ্যে যাতে আমি 7 বা 8 আমি কারেক্ট করে আসতে পারি, হ্যাঁ 50% যাতে আমি মোটামুটি করে আসতে পারি। আমি প্রিপারেশনটা এইভাবে নিব। এটা কিন্তু খুব স্ট্র্যাটেজির খেলা। আপনি এসে দেখবেন, হ্যাঁ, অনেক সময় দেখবেন যে বিসিএস পরীক্ষা দিয়ে বের হয়ে অনেকে বলে যে আমি তো 200টার মধ্যে 170টা দাগিয়ে এসেছি, আমার 150টা হবে। হ্যাঁ, এইটা যারা দাবি করে তাদের মধ্যে আপনি ধরে নেবেন তাদের মধ্যে 90%-এরই প্রিলিতে হয় না। হুম। এখানে আপনি 140টা করেন ঠিকঠাক মতো, তার মধ্যে 115-120টা আপনার আহ মোটামুটি হবে, হয়তোবা 15টা বা 20টা আপনার ভুল যাবে, মাইনাস মার্কিং করে হয়তো আপনি 110 পাবেন, অ্যাভারেজে বলছি। 110 থেকে 115 মানে আপনার হয়ে গেছে, আপনাকে আর চিন্তা করতে হবে না, কোশ্চেন যত সহজ হোক, সাধারণত এরকমই হয়। আর তারপরে যদি আপনি চিন্তা করেন যে আরো ভালোভাবে পড়বেন, অলওয়েজ দেয়ার উইল বি স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, আপনি যত ইমপ্রুভ করতে পারেন সেটা আপনার উপরে। এবং আসলে একটা সত্যি কথা বলতে কি যে এফিসিয়েন্সিটা পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, মানে হয়তোবা একজন খুবই এফিসিয়েন্ট, খুবই মেধাবী, হ্যাঁ, হয়তোবা একজন একটু মানে বেশি পড়তে হয়। তো এই জিনিসটা আসলে আপনার নিজেরটা নিজেকে জানতে হবে যে আপনি আসলে আপনি কেমন। সেটা কিন্তু আমি আসলে আপনাকে বলে দিতে পারবো না, বা আপনার বন্ধু আপনাকে বলে দিতে পারবে না যে দোস্ত 12 ঘন্টা না পড়লে হবে না, হ্যাঁ, বা দোস্ত 2 ঘন্টা পড়লেই হয়ে যাবে। এটা আসলে কেউ কাউকে বলে দিতে পারবে না। নো দাই সেলফ, আগে নিজের স্ট্রেংথ আর উইকনেসটা জানেন, এবং নিজের স্ট্রেংথ এবং উইকনেসের যে সাবজেক্টে সেটা জানতে হবে আপনাকে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় যে এই ব্যাপারটাতে কিন্তু অনেকেরই একটু ভুল ধারণা থেকে থাকে, তো অনেকেরই এই ধারণাটা নিয়ে ক্লিয়ার হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভাইয়া আমরা কিন্তু আরেকটা ব্যাপার জানি যে আমরা যারা একটু বিসিএস নিয়ে ঘাটি, যে প্রিলির নাম্বারটা যোগ করা হয় না, কিন্তু দেখা যায় যে প্রিলিতে যদি ভালো না করা হয় পরবর্তীতে যে লিখিত পরীক্ষাটা সেটাও দিতে দেওয়া হয় না। তাহলে ভাইয়া প্রিলিটাকে কতটুকু গুরুত্ব দিয়ে আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত সেটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো,
প্রিলি পরীক্ষাটা কোনোভাবেই মানে কোনো বিসিএস এর কোনো পার্টের চাইতেই কোনোভাবেই কম ইম্পর্টেন্ট না। কারণ আপনি যদি প্রিলি পাস মানে প্রিলি তো হচ্ছে পাশ ফেলের বিষয়, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কত মার্কস পেলে প্রিলি পাস করবেন, হ্যাঁ এটা কিন্তু আপনি জানেন না ইন দ্য ফার্স্ট প্লেস যারা মানে পরীক্ষা দিচ্ছেন। আমার যেমন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিসিএস টু বিসিএস প্রিলিটা তো ভ্যারি করে, তারপরও আপনি একটা টার্গেট জোন আপনি রাখবেন যে আমি এই জোনের মধ্যে আমি অ্যান্সার করব, এই জোনের মধ্যে আমাকে মার্কসটা তুলতে হবে। আমি বলবো যে এমনও হয় যে কোনো কোনো বিসিএস এ দেখা যাচ্ছে যে 90 পেলেই হয়ে যাচ্ছে, কোনো বিসিএস এ হয়তো বা 105 106 পেয়েও মানে হচ্ছে না। হ্যাঁ, এবং আপনি আসলে 105 106 পেয়েছেন কিনা বা আপনি দাবি করছেন আপনি 120 পেয়েছেন, হ্যাঁ কিন্তু আপনার হয়নি, এইটা আসলে তর্ক সাপেক্ষ ব্যাপার, এটাতে আমি এই তর্কে আমি যাব না। কারণ অনেকেই দেখা যায় যে নিজের মার্কস আসলে একটু ইনফ্লেটেড করে এই যে বিসিএস এর গ্রুপ গুলাতে বলতে ভালোবাসেন, হ্যাঁ পরে আসলে রেজাল্ট হওয়ার পর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। হুম। সো ওই জায়গাটাতে আমি যাব না। আমি যেটা বলবো যে আপনি যতটা ভালো করতে পারেন, হুম, যতটা ভালো আপনি করতে পারেন, আপনার প্রিপারেশন যদি এরকম হয়, দেখেন আপনি প্রিলির জন্য যদি প্রিপারেশন নেন, এরকম না যে প্রিলির জন্য খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছেন তাতে আপনার রিটেনের প্রিপারেশনের টাইমটা কমে যাচ্ছে। আপনি প্রিলিতে যে প্রিপারেশনটা নিচ্ছেন এই ফ্যাক্ট গুলা এই সালগুলা, হ্যাঁ এই যে আপনি একটা কবির একটা বইয়ের নাম আপনি পড়লেন, এই যে আপনি সুয়েজ খাল 1869 সালে খনন করা হয় বা চালু করা হয় এটা আপনি পড়লেন, হ্যাঁ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সাল পর্যন্ত হয় এটা পড়লেন, হ্যাঁ এই তথ্যগুলাই কিন্তু রিটার্ন পরীক্ষায় আপনাকে রিটার্নের মধ্যে লিখতে হবে। এবং এই কাজগুলো কিন্তু আমি করেছি 38তম বিসিএস এ, যেই পিন পয়েন্ট ইনফরমেশন গুলো আমি পড়েছি সেখানে দেখা গেছে যে কাজী নজরুল ইসলামের 4টা বইয়ের নাম লিখতে বলেছে বা 3টা বইয়ের নাম লিখতে বলেছে, হ্যাঁ সেটা কিন্তু আমি প্রিলিতে পড়েছি বলে কিন্তু রিটেনে বাংলা পরীক্ষায় 3 মার্কের কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়েছি ওইভাবে যে কাজী নজরুল ইসলামের 4টা বই 3টে উপন্যাসের নাম হচ্ছে এটা 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 এত সালে প্রকাশিত হয়। হ্যাঁ, এবং আমি যখন কাজী নজরুল ইসলাম লিখেছি শুধু কাজী নজরুল ইসলাম লিখিনি, আমি এভাবে লিখেছি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তারপর পাশে লিখেছি 1899 থেকে 1976 ওনার জীবনকাল যে সময়টা, হ্যাঁ এই জিনিসটা কিন্তু প্রিলি পড়তে গিয়ে তো আমরা জেনেছি, তাই না? অথবা ছোটবেলায় আমরা বাংলা বই পড়তে গিয়ে জেনেছি। সো দেখেন এই জায়গাটা আসলে আপনার প্রিলি পড়ার কারণে যে আপনার ওইখানে কমে যাচ্ছে বিষয়টা এরকম না। সো প্রিলিটা আপনার টপ প্রায়োরিটি দিয়ে আপনার প্রিপারেশনটা নিতে হবে। এবং এই প্রিলি প্রিপারেশনের মধ্যে একটা এই প্রিলি প্রিপারেশনটা আপনি 100% নিশ্চিত থাকেন যে আপনার রিটেনের ক্ষেত্রে আপনার বার্ডেনটা অনেকটাই কমিয়ে দেবে যদি আপনি খুব ভালো করে প্রিলি প্রিপারেশনটা নিতে পারেন। ধন্যবাদ ভাইয়া। আমরা কিন্তু একই সাথে আরেকটা প্রশ্নের উত্তরও পেয়ে গেছি, কারণ হচ্ছে অনেকে খুব টেন্সড থাকে যে যারা হচ্ছে প্রিলির প্রিপারেশন নেয় সাথে রিটেনের প্রিপারেশনও নিবে কিনা। তো আমরা কিন্তু ভাইয়া কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আমরা যখন প্রিলির প্রিপারেশনটা নিব তখন কিন্তু অনেকটা রিটেন কভার হয়ে যাবে। তো ভাইয়া এরপরেও আলাদা করে কি রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে কিনা এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন যখন এক্স্যাক্টলি আমরা এখানে প্রিলির প্রিপারেশনটা নিব। আচ্ছা এখানে হচ্ছে আমি একটু একটা সরাসরি একটা ব্যাপার বলি, এটা ডিপেন্ড করে আসলে আপনার মানে নিজের উপর বলতে কি আহ দেখা যায় যে আপনি আপনার ইয়েটা গুছিয়ে লিখতে পারেন কিনা। মানে আপনি আপনার মাথায় যে জিনিসগুলো আছে সেটাকে আপনি গুছিয়ে লিখতে পারেন কিনা। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি ডিবেট করতে করতে বা আমি হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে প্রজেক্ট ওয়ার্ক করতে গিয়ে বা আমার হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের কারণে আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার মাথায় যে তথ্যগুলো থাকে সেগুলাকে আমি খুব ইনস্ট্যান্টলি অর্গানাইজ করে লিখে ফেলতে পারি। হুম, যে কোনো জিনিস যেমন আমাকে যদি এখন বলা হয় যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর একটা হচ্ছে রচনা লেখার জন্য, যেটা ইনফ্যাক্ট আমি আসলে এই 38তম বিসিএস এ লিখেছি, হ্যাঁ এবং সেটার জন্য আমার বিন্দুমাত্র প্রিপারেশন ছিল না, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে আমি কিছু কাজ করেছিলাম এক সময়, আমার কিছুটা জানা ছিল এবং মিনিমাম যে তথ্যগুলা আপনি প্রিলি প্রিপারেশন নিতে গিয়ে জানেন যে এই বছর গার্মেন্টসে কত এক্সপোর্ট হয়েছে, হ্যাঁ তারপর হচ্ছে তার আগের বছর কত এক্সপোর্ট হয়েছে, কত মানুষ গার্মেন্টস সেক্টরে কাজ করছে, হ্যাঁ বাংলাদেশ সরকার গার্মেন্টস সেক্টরের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন, এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী কি দিক নির্দেশনা আছে, এরকম কিছু তথ্য আপনি জানেন। এখন আপনি যদি জাস্ট এই তথ্যগুলো প্রিলির জন্য পড়ে থাকেন এবং আপনার সাজিয়ে লেখার অভ্যাস থাকে তাহলে দেখা যাবে যে আপনি ওইটার জন্য আলাদা করে না পড়েও আপনি লিখে ফেলতে পারছেন। কিন্তু আপনার যদি সাজিয়ে লেখার অভ্যাস না থাকে, সবার তো আসলে অভ্যাস নাও থাকতে পারে বা ওই রকম মানে লেখালেখির অভ্যাস নাও থাকতে পারে, আমার লেখালেখির অভ্যাস ছিল, তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু নোট করে প্রিপারেশন নেওয়াটা ভালো। মেইন পয়েন্ট গুলো নোট করে বা আপনি ইন্ট্রোডাকশন বা কনক্লুশন আপনি কিভাবে লিখবেন, হ্যাঁ সেই জিনিসটা আপনি আসলে একটু আমার মনে হয় যে
গুছিয়ে আপনি নোট করতে পারেন, এইভাবে প্রিপারেশনটা নিতে পারেন। বাট আমি এটাও মনে করি না যে একদম গাইড থেকে আপনাকে নোট করতে হবে, 10টা বই ঘেটে সবকিছু নোট করতে হবে। রাদার আপনি একটু ইনফরমেশন লিখেন। আপনি লিখেন যে বাংলাদেশে 45 লক্ষ মানুষ গার্মেন্ট সেক্টরে কাজ করে। হুম, এই 45 লক্ষ মানুষ যে গার্মেন্টস সেক্টরে কাজ করে, হ্যাঁ, সেটার সাথে আপনি যে 2-3 লাইন লিখবেন, ওই 2-3 লাইনে কি কি লিখবেন সেরকম জাস্ট দু একটা কিওয়ার্ড আপনি লিখে রাখেন যে এগুলো এগুলো আমি লিখবো, এই কিওয়ার্ড আমি ইউজ করব। হ্যাঁ, আমার মনে হয় যে প্রিলি প্রিপারেশনের সাথেও যদি আপনি এটা করতে পারেন, আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ। আমার মনে হয় না যে এখানে আসলে খুব একটা সমস্যা হবে। আর যদি মনে হয় যে না আসলে আমার হচ্ছে না, তাহলে ওইভাবে এফোর্ট আপনাকে দিতে হবে। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। ধন্যবাদ ভাইয়া। তো আমরা কিন্তু এতক্ষণ প্রিলি প্রিপারেশন নিয়ে অনেক কিছু জানলাম। তো এখন ভাইয়াকে আমি আবারও অভিনন্দন জানাবো, ভাইয়া যে এত বড় একটা সাফল্য ভাইয়া অর্জন করেছেন, এর জন্য ভাইয়াকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবার ভাইয়ার সম্পর্কে আমরা কিছু জানবো এবং সেই মাধ্যমে আপনাদেরও অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাকে অনেকে দেখতে পাচ্ছেন, আমাকে এবং গাজী নয়ন ভাইকে অনেকে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তরটি দিয়ে থাকবো। তো এবং আপনারা চাইলে কিন্তু সাথে শেয়ারও করে দিতে পারেন আমাদের লাইভটি, যাতে করে আপনাদের ফ্রেন্ডরা যদি কারোর বিসিএস যদি তাদের স্বপ্ন হয়ে থাকে, তারাও যাতে প্রশ্ন করতে পারে এবং যাতে ভাইয়ার কাছ থেকে সরাসরি অ্যান্সার পেতে পারে। তো ভাইয়া, এবার যদি আমি আপনার সম্পর্কে জানতে চাই, আপনি ছাত্র জীবনে জব করেছেন কিনা, এবং যদি আপনি করে থাকেন তখন জবের পাশাপাশি আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? আচ্ছা, আমি আসলে ছাত্র জীবনে মানে পার্ট টাইম কোনো জবে ছিলাম না। আমি আমি ছাত্র জীবনে আসলে যেটা হয়েছে কি, লাইক আমি আমার আগে আসলে ব্যাকগ্রাউন্ডটাই আসলে একটু বলা উচিত। সেটা হচ্ছে আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারেরই ছেলে, হ্যাঁ। এবং অনেক সময় যেটা হয় যে অনেক কারণে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই এটার মধ্যেই মানে ওঠানামা করেছি আর কি। বাট মোটামুটি আর্থিকভাবে আমরা মোটামুটি সচ্ছল ছিলাম। অনেকের ক্ষেত্রে হয় যে আমরা দেখি যে অনেক বড় বড় রেসপন্সিবিলিটি নেওয়া লাগে, যে অনেকেই দেখা যায় যে যে আহ আহ, বিশ্ববিদ্যালয় জীবনে এসে অনেক অনেক রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে হয়। হ্যাঁ, আল্লাহর মতে আমার হচ্ছে মানে এত বড় বার্ডেন আমাকে কখনো নিতে হয়নি। তবে আমার নিজের খরচ চালানো বা নিজের শখ মেটানো, হ্যাঁ, নিজের খাওয়ার খরচ, চায়ের খরচ, হ্যাঁ, চলার খরচ, বাস ভাড়া, এগুলোর জন্য আমি টিউশনি করেছি কিছু। এবং আমি যে জিনিসটা বেশি করেছি আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে, মাঝে মধ্যে দেখা গেছে যে কোনো বড় ভাই কোনো একটা অনুবাদের কাজ এনে দিয়েছেন, সেটা করেছি। হ্যাঁ, কোনো বন্ধু হয়তো বা কোনো একটা রিসার্চ ফার্মে কাজ করে, সেখান থেকে একটা কিছু আউটসোর্স করেছে, বলেছে যে একটু এগুলো একটু সাজিয়ে লিখে দে, হ্যাঁ, তোকে হচ্ছে পার পেজ এত টাকা দিব, হ্যাঁ, সেটা করে দিয়েছি। অনেক সময় হয়েছে যে কোনো স্যার বলেছেন যে এরকম একটা প্রজেক্ট আছে, কাজ করবা, এই প্রজেক্টে এরকম কাজ করলে তোমাকে হচ্ছে এই 1 মাস কাজ করবা, তোমাকে ধরো 5,000 টাকা তুমি পাবা, ধরো প্রতি সপ্তাহে তুমি 10 ঘন্টা মতো টাইম দিবা। বললাম জি স্যার, ওকে। তো এইভাবে হচ্ছে আমি কাজগুলা করেছি এবং চেষ্টা করেছি একটু এফিসিয়েন্টলি কাজগুলা করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এর পাশাপাশি আমি আসলে যেটা করতাম যে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে একটু বেশি ইনভলভ ছিলাম। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকার কারণে আমি আসলে যে জিনিসটাকে খুব বেশি মাত্রা আমি ধন্যবাদ দিব, মানে খুব বেশি করে ধন্যবাদ দিতে চাই আমি, এবং কয়েকজন মানুষের নামও আমি আজকে নিব। সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই মনোয়ার আলীম তন্ময় ভাই। আমি উনার আমার খুবই ক্লোজ বড় ভাই, আমরা একসাথে ডিবেট করেছি ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। তারপর হচ্ছে ইকবাল ভাই ছিলেন, তৌফিক ভাই ছিলেন, উনারা ছিলেন হচ্ছে মহসিন হলের, সূর্য সেন হলের ভাইরা ছিলেন, অনেকেই ছিলেন। তাদের কাছ থেকে আমি গাইডলাইন পেয়েছি এবং ওনারা ডিবেট ফ্যাকাল্টির লোক ছিলেন, আমিও ডিবেট করতাম। ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং ডিবেট করতে গিয়ে, ডিবেটের স্ক্রিপ্ট প্রিপেয়ার করতে গিয়ে, হ্যাঁ, এবং একটা পর্যায়ে যখন সিনিয়র হয়ে গেছি, যখন আমি থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়ি, দেশে এবং দেশের বাইরেও আমি ডিবেট করেছি। হ্যাঁ, এই ডিবেট গুলা করার সময় দেখা গেছে যে হলে অনেক সময় আমি এমনিতে হলে থাকতাম না, বাট ডিবেট করার সময় হলে থাকতাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছি। এসব জিনিসের মধ্যে আমি আসলে অনেক কিছু প্রিপারেশন হয়ে গেছে। তারপর অনেক সময় সিনিয়র ভাইরা যখন প্রিপারেশন নিয়েছেন, তাদের পাশে বসেও অনেক সময় দেখেছি তাদেরকে প্রিপারেশন নিতে। হ্যাঁ, সো তারা পড়ালেখা করছেন, প্রিপারেশন নিচ্ছেন, অনেক কিছু আলোচনা করছেন, সেখান থেকে অনেক কিছু কানে আসছে, ব্রেন সেগুলো ক্যাপচার করে ফেলছে। হুম। সো এইভাবে আসলে সময়গুলোকে কাজে লাগিয়েছি। মানে দেখা গেছে কি যে প্রিপারেশন বলতে কি, যে বই নিয়ে বসেছি লাইব্রেরিতে, হ্যাঁ, ট্রাস্ট মি আমি কখনো সেন্ট্রাল লাইব্রেরিতে পড়ালেখা করি নাই যে বই নিয়ে গিয়ে বসেছি, বই নিয়ে বসে একদম পিন পয়েন্ট করে পড়ছি। বাট আমার চারপাশে সবাই কথা বলছে, আমার চারপাশে বিভিন্ন জিনিস হচ্ছে, আমি দেখছি, আমি জানছি, সেইগুলাকে আমি স্ক্যান করছি, আমার মাথার ভিতরে জিনিসগুলো বসে যাচ্ছে।
সেই জিনিসগুলোকে আমার পরবর্তীতে গিয়ে অর্গানাইজ করেছি যখন আমি আমার আইবিএ তে ঢোকার পরে, এমবিএ তে ঢোকার পরে যখন আমি স্ট্রাকচারড ওয়েতে প্রিপারেশন নেওয়া শুরু করেছি, তখন আমি এই কাজগুলো করেছি, গোছানোর যে কাজটা, যে আমি তখন দেখা যেত আউটসোর্সিং এর কাজ করতাম, ডেইলি হয়তো বা 2-3 ঘন্টা আউটসোর্সিং এর কাজ করতাম, 1-2 ঘন্টা পড়তাম, এবং ট্রাস্ট মি আমি তখন ডেইলি হচ্ছে দেখা যেত যে ক্লাস ক্লাস করে এসে 2 ঘন্টা টেবিল টেনিস খেলছি, 1 ঘন্টা ক্রিকেট খেলছি। হ্যাঁ, এরকম সময় গেছে। এন্ড আমি এটা বলবো যে ইভেন এই খেলাধুলা করা, আড্ডা দিয়ে এর কারণে মাথাটা ফ্রেশ থাকতো, যে কারণে পড়াটাও খুব ভালো হতো। আমি কিন্তু এটাই সাজেস্ট করব যে গিভ ইয়োরসেলফ টাইম, এনজয় ইউর লাইফ। হ্যাঁ, সো এটা আমি সাজেস্ট করব আসলে। ধন্যবাদ ভাইয়া। আমরা একটা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে হচ্ছে আহ, একজন প্রশ্ন করেছেন যে প্রিলি বা লিখিততে কি প্রতি সাবজেক্টে আলাদা আলাদা পাস মার্ক ক্যারি করতে হয় নাকি এভারেজ হিসাব করা হয়? আচ্ছা, হ্যাঁ, এইটা আমিও দেখতে পাচ্ছি আপু। থ্যাংক ইউ এই কোশ্চেনটা পিক করার জন্য। এই কোশ্চেনটা খুবই লজিক্যাল একটা কোশ্চেন, এইটা কিন্তু আসলে জানা দরকার। প্রথমে প্রিলি নিয়ে বলি। প্রিলিতে কোনো সেকশনে কোনো পাস মার্ক নাই। ধরেন আপনি হচ্ছে ম্যাথ এবং মানসিক দক্ষতা অ্যান্সারই করলেন না, মানে একদম জিরো, ডবল জিরো, হ্যাঁ, আপনি 1 মার্কস তো পেলেন না ওখান থেকে। কিন্তু আপনি বাকি যে 170 মার্কস, ওই 170 মার্কস আপনি ওখান থেকে আপনার ধরেন মার্কস চলে আসলো 110 বা 115 মতো মার্কস চলে আসলো, বা 105-6 মতো মার্কস চলে আসলো। আপনি হচ্ছে ধরেন পিএসসি টার্গেট করেছে যে 15,000 লোক নিবে, সেই 15,000-এর মধ্যে আপনি চলে আসলেন। হ্যাঁ, এটা ম্যাটার করবে না যে আপনি ম্যাথ এবং মানসিক দক্ষতায় 0 পেয়েছেন, এটা প্রিলির ক্ষেত্রে। বা আপনি ধরেন মনে করছেন যে আপনি নীতি ও নৈতিকতা 10 মার্ক বাদ দিবেন। এই কাজটা আমি 40তম বিসিএস এর প্রিলিতে করেছিলাম। নীতি ও নৈতিকতা 10 মার্ক বাদ দিতে চেয়েছিলাম, তারপরে শেষে দেখলাম যে কোশ্চেন পড়ে দেখলাম যে একটা দুইটা পারি, ওই একটা দুইটা অ্যান্সার করে দিয়ে চলে আসছি। কোনো পার্টিকুলার সেকশনে প্রিলিতে কোনো পাস মার্ক নেই। তবে রিটেনের ক্ষেত্রে, পাস মার্কের ব্যাপার আছে। পাস মার্ক ঠিক বলবো না, রিটেনে হচ্ছে ওভারঅল আপনি যদি 900 মার্কের পরীক্ষা দেন, মানে আপনার কোনো টেকনিক্যাল ক্যাডার নেই, আপনি বা শিক্ষা ক্যাডার নেই, আপনি যদি জাস্ট জেনারেল ক্যাডারের 900 মার্কের পরীক্ষা দেন, ওই 900 মার্কের মধ্যে আপনাকে 450 পেতে হবে ইন টোটাল। এখন এই 450 পাওয়ার কন্ডিশনটা কি? এই 450 পেতে গিয়ে ধরেন আপনি কোনো একটা সাবজেক্টে 100-তে 30-এর কম পেয়েছেন, মানে 30% মার্কস আপনি পাননি। হুম, বাংলার ক্ষেত্রে 200-তে 60, বাংলা ইংরেজি বা বাংলা অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, আর বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে 100-তে 30 অথবা 50-এ 15 আপনি তুলতে পারেননি, সেক্ষেত্রে ওই সাবজেক্টের মার্কস আপনার যোগ হবে না। অর্থাৎ ওই সাবজেক্টে আপনি 0 পেয়েছেন বলে কাউন্ট করা হবে। অর্থাৎ ধরেন আপনি বাংলাতে 200-তে আপনি 60 তুলতে পারেননি, সেক্ষেত্রে বাংলাতে আপনি 200-তে আপনি 59 পেয়েছেন। 59 যদি আপনি পেয়ে থাকেন তাহলে 200-তে আপনি 0 পেয়েছেন বলে ধরা হবে। তারপরে যদি বাকি 700-তে আপনি 450 তুলতে পারেন, হ্যাঁ, মানে এমনি বলছি, বাকি 700-তে যদি আপনি 450 তুলে রাখেন তাহলে আপনি পাস করবেন। এই জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। আর যারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার বা আরো 200 মার্কের পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে টেকনিক্যাল এবং জেনারেল সাবজেক্টগুলো মিলে যদি তারা 550 পান, তাহলে তারা বোথ ক্যাডারে পাস করেছেন বলে ধরা হবে। যদি দুইটা মিলে তারা 550 না পান, তাহলে তারা শুধু জেনারেল ক্যাডারে 450 পেয়েছেন কিনা সেটা ধরা হবে। সেই 450 যদি পেয়ে থাকেন, তাহলে হচ্ছে তাদেরকে শুধুমাত্র জেনারেল ক্যাডারের জন্য ভাইভাতে বিবেচনা করা হবে, তাদেরকে আর টেকনিক্যাল ক্যাডারের জন্য বা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এগুলোর জন্য বা শিক্ষা ক্যাডারের জন্য ভাইভাতে বিবেচনা করা হবে না। আবার যদি তিনি 550 পেয়ে থাকেন, সেক্ষেত্রেও দেখা হয় যে আপনি ওই মার্কসে যে আপনার টেকনিক্যাল যে 200 মার্কের পরীক্ষা, সেই 200 মার্কের পরীক্ষায় আপনার যথেষ্ট মার্কস আছে কিনা। তবে এই বিষয়টা আপনার একটু ক্লিয়ার হয়ে নিতে পারেন, আপনারা যারা টেকনিক্যাল ক্যাডারে অ্যাপ্লাই করবেন, তারা আপনারা পিএসসির যে নির্দেশনা রয়েছে সেটা আপনারা bpsc.www.bpsc.gov.bd এই ওয়েবসাইটে গেলেই আপনারা সেই নির্দেশনাগুলো একদম ক্লিয়ারলি পেয়ে যাবেন। যদি আরো আপনারা ক্লিয়ার হতে চান এই বিষয়গুলি নিয়ে। ধন্যবাদ ভাইয়া। তো আমার মনে হয় ফয়সাল রানা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। ভাই, আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, আমি অন স্ক্রিন করছি। জি। নিজ সাবজেক্টকে কতটা ইম্পর্টেন্স দিতে হবে আর ভাইবা কেমন হয় এটা নিয়ে জানতে চাই। আচ্ছা, আপু আমার মনে হয় যে আমরা তো আসলে ইয়ে করব, আমরা তো সামনে সম্ভবত আমরা
রিটেন এবং ভাইভা নিয়েও তো আমরা কিছু সেশন করব, সেখানে আমরা হয়তোবা ইনশাল্লাহ হ্যাঁ, করব, আমরা এটা আলোচনা করব। আরেকজন দেখছি যে রাসেল কবিরও কোশ্চেন করছে। রাসেল কবির কিন্তু আমার কাছের ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, রাসেল কবিরের কোশ্চেন দেখছি আমি। ও কিন্তু আসলে আমার কাছের ছোট ভাই, আমাদের সাথে ডিবেট করতো, এবং ও দেখছি যে ভাইভা নিয়ে কোশ্চেন করছে। তো এই জিনিসটা আমার মনে হয় যে ভাইভা নিয়ে যে আমরা এপিসোড করবো সেখানে আমরা বলতে পারি, তবে এখানে যদি হ্যাঁ, খুব সংক্ষেপে এখন বলি। হয়তো আরো নতুন নতুন হ্যাঁ ভিউয়ার্স হ্যাঁ দর্শক হয়তো হ্যাঁ আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আপনাদের হ্যাঁ আমি আবারও বলে রাখছি, আমাদের হচ্ছে 3টা ওয়েবিনার হবে। আজকে হচ্ছে প্রথম পর্ব। তো আজকে আমরা শুধুমাত্র প্রিলি নিয়ে কথা বলছি, প্রিলি প্রিপারেশনটা নিয়ে কথা বলছি। আমরা নেক্সট 2টা যে পর্ব থাকবে সেটার মধ্যে একটাতে আমরা ভাইবা নিয়ে কথা বলবো, আর একটাতে আমরা রিটেন নিয়ে কথা বলবো, আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমার মনে হয় তাজিন আপু আমাদের সাথে যুক্ত থাকলে আপনি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ। তারপরও আমি খুব আচ্ছা, সংক্ষেপে একটু বলার অনেকেই চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আচ্ছা আপু বলে নেন, সবাই সমস্যা লিখিত নেই। ভাইবা নিয়ে জানতে ইন্টারেস্টেড খুব। আচ্ছা, আমরা, হ্যাঁ আপু যেটা বলছিলেন, আমরা লিখিত এবং ভাইভা নিয়ে সামনে আমরা আবারও সেশন করব। হ্যাঁ, সেই সেশনে আমরা হ্যাঁ, বিস্তারিত আলোচনা করব। তবে যেহেতু ভাইভা নিয়ে 2জন কোশ্চেন করেছেন, আমি খুব সংক্ষেপে, আমি 1 থেকে 2 মিনিট, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি একটু ভাইভা নিয়ে বলি। যে একটা ভ্যালিড কোশ্চেন, সেটা হচ্ছে যে ভাইভাতে আসলে নিজের সাবজেক্ট কতটুকু ম্যাটার করে। হ্যাঁ, একটা জিনিস কি, যে আপনি যে সাবজেক্ট থেকে আসেন না কেন, ভাইভাতে কিন্তু এই জিনিসটা দেখা হয় যে আপনি নিজের সাবজেক্ট আসলে কতটুকু পড়ে এসেছেন। মানে আপনি যদি এরকম না যে ভাইভা বোর্ডে যারা থাকেন, ভাইভা বোর্ডে যে স্যাররা থাকেন, তারা কিন্তু সরকারের সচিব পর্যায়ে বা অতিরিক্ত সচিব পর্যায়ে কাজ করেছেন। হ্যাঁ, এবং উনারা কিন্তু তাদের সার্ভিস জীবনে 30-35 বছর বিভিন্ন ধরনের মানুষের সাথে কাজ করে এসেছেন। হ্যাঁ, তো উনাদের কিন্তু উনাদের যে নলেজ লেভেল, হ্যাঁ আপনি যে সাবজেক্ট থেকে পড়ে এসেছেন, যে সাবজেক্ট থেকে আপনি পড়ে আসুন না কেন, সে সাবজেক্ট থেকে কিছু না কিছু কোশ্চেন কিন্তু তিনি আপনাকে করতে পারবেন। স্যারদের নলেজ লেভেল কিন্তু আসলে আমরা এই জায়গায় বসে আসলে আমরা বলাটা, আমরা চিন্তা করাটা আসলে একটু টাফ। হ্যাঁ, মানে দে আর রিয়েলি ক্যাপেবল এন্ড দে আর রিয়েলি দ্য মোস্ট নলেজেবল পিপল অফ দিস কান্ট্রি, পার্সনস অফ দিস কান্ট্রি। সো ওনারা যদি দেখেন যে আপনি আসলে আপনার সাবজেক্ট নলেজ নিয়ে কিছু জানেন না, বা কম জানেন, বা একদম বেসিক জিনিসগুলো জানেন না, এবং আপনি শুধু বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছেন, তারপর ভাইভা পর্যন্ত গেছেন, এই জিনিসটা না আসলে ওনারা খুব একটা এনকারেজ করেন না। হ্যাঁ, আমি ভাইভাতে আমাকে সাবজেক্ট থেকে কোশ্চেন করা হয়েছে যে তুমি তো ফিনান্স পড়েছো আইবিএ তে, বা তুমি তো মার্কেটিং পড়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, তাহলে আমাকে বলো তো এই যে এখানে ফিনান্সের এই টার্মটা, এটা এক্সপ্লেন করো তো। হ্যাঁ, বা মার্কেটিং এর ক্ষেত্রে, আচ্ছা তুমি তো তাহলে মনে হয় জিনিসপত্র বেচতে টেচতে পারো। হ্যাঁ, আচ্ছা তুমি বলো তো তুমি বাংলাদেশকে কিভাবে বহির্বিশ্বে ব্র্যান্ডিং করবে, তুমি তো ফরেন ফার্স্ট চয়েস দিয়েছো। যদিও আমি অ্যাডমিন ক্যাডারে রিকমেন্ডেড, আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন ক্যাডার। হ্যাঁ, তো আমাকে হচ্ছে ওইটা ওইভাবে কোশ্চেন করেছেন যে তুমি তাহলে বলো তো এটা কিভাবে করবা, তুমি তোমার মার্কেটিং এর নলেজ দিয়ে বলো। হ্যাঁ, বা তুমি তো বিজনেস রিলেটেড যেহেতু পড়ালেখা করেছো, হ্যাঁ এইচআরএম রিলেটেড এই টার্ম গুলার এক্সপ্লেনেশন আমাকে দাও তো। আপনার চাইবে। আর আপনি যদি বিশেষ করে সাহিত্যের স্টুডেন্ট হয়ে থাকেন, বাংলা সাহিত্য, আরবি সাহিত্য, ইংরেজি সাহিত্য, উর্দু সাহিত্য, হ্যাঁ, বা পালি সংস্কৃত যেটাই হয়ে থাকেন, স্যাররা কিন্তু এইসব সাহিত্যের জায়গা থেকে অনেক বেশি কোশ্চেন করতে ভালোবাসেন। সেক্ষেত্রে আপনার নিজের সাবজেক্টের জায়গা থেকে কোশ্চেন পাওয়াটা আরো বেশি লাইকলি। আপনি যদি সমাজ কল্যাণ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এর হয়ে থাকেন, তাহলে আপনার সাবজেক্ট থেকে কোশ্চেন আসবেই। হ্যাঁ, এবং আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি থেকে হয়ে থাকেন, তাহলে আপনার সাবজেক্ট থেকেও স্যাররা মোটামুটি কিছু স্ট্র্যাটেজিক কোশ্চেন করবেন, যেমন বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং বা বাংলাদেশে ডাক্তারি, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো নিয়ে, বা তারা যদি ওই বিষয়ে কিছু ইনডেপথ জানেন, আপনাকে কোশ্চেন করতেই পারেন। সো আপনার নিজের সাবজেক্ট অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ আপনার নেই, এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় তাজিন আপু আর আপনি ক্লিয়ার হয়েছেন নিজের সাবজেক্টের যে ব্যাপারটা সেটা নিয়ে, এবং হচ্ছে রাসেল কবির ভাইয়া আপনিও ক্লিয়ার হয়েছেন। তো ভাই আমরা স্ক্রিনে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। শান্ত অভিক প্রশ্নটি করেছেন যে পিলির জন্য ডাইজেস্ট করলে বদহজম হবে এমন একটা প্রচলিত আছে কথা, মানে এই ব্যাপারে নয়ন ভাইয়ের পরামর্শ কি হবে? আচ্ছা, আপনি যদি হজম করতে পারেন তাহলে বদহজম হবে কেন, তাই না? তবে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে ডাইজেস্ট পড়বেন, ডাইজেস্টটা হচ্ছে একটা সেকেন্ডারি বুক হিসেবে পড়বেন। আমি রাদার বলবো যে আগের বছরের কোশ্চেন গুলো একটু দেখেন। আর ডাইজেস্ট, আপনি যদি ডাইজেস্ট নির্ভরই পড়েন যে আমি ডাইজেস্ট সব মুখস্থ করব, হ্যাঁ না বুঝে পড়বো, আপনি যদি না বুঝে পড়েন সব বদহজম হবে। যদি আপনি বুঝে পড়েন
এবং ডাইজেস্টের সবকিছু আপনাকে যে বিশ্বাস করতে হবে, সবকিছু নিতে হবে এমন কোনো কথা নেই। ডাইজেস্টে দেখা যায় যে তারা খুব তাড়াহুড়ো করে অনেক সময় বিভিন্ন কোম্পানি ডাইজেস্ট বের করতে গিয়ে ইয়ে করে ফেলে, মানে দেখা যায় যে খুব দ্রুত কম্পাইল করতে হয়। এবং একটা জিনিস আমি বলি এখানে, এই জিনিসটা আসলে ওপেন সিক্রেট, এটা হচ্ছে এই বিভিন্ন বিসিএস এর ডাইজেস্ট বই টই এগুলো যারা কম্পাইল করে না, বা এগুলোর জন্য যারা কোশ্চেন সাবমিট করে, হ্যাঁ, বা এই কোশ্চেন গুলো অ্যান্সার যারা সাবমিট করে, ওরা কিন্তু আপনার আমার মতো শিক্ষার্থী লেভেলের মানুষ, তারা কিন্তু মানে ক্যাডার হয়ে গেছেন, বা তারা যে ওরকম কিন্তু না, হ্যাঁ, বা থাকলেও খুব কম সংখ্যক এরকম থাকেন, বা তারা খুব ম্যানেজমেন্ট লেভেলে থাকেন, জাস্ট হয়তো বা বইটা কম্পাইল করেন। তো এইসব জায়গায় না অনেক ভুল ইনফরমেশন থাকে, অনেক কি বলবো মিসলিডিং ইনফরমেশন থাকে। তো আমি সবসময় বলবো যে ক্রস চেক করার জন্য, যদি পড়তেই হয় ডাইজেস্ট পড়েন, বাট ডাইজেস্টটা হজম করার দরকার নেই। ডাইজেস্টটা একদম হজম করতে গিয়ে বদহজম করা চাইতে বুঝে কিছুটা পড়েন, আর অন্যান্য সোর্স থেকে সেগুলোকে ক্রস চেক করেন, আমি এটাই বলবো। ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় শান্ত ভাইয়া আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ভাইয়া একজন প্রশ্ন করেছেন যে জাস্ট 1 মিনিট বলুন লিখিত নিয়ে, যে হচ্ছে আমি জেনারেল টেকনিক্যাল বোথ ক্যাডারে কি লিখলো অ্যাপ্লাই করেছি, লিখিতের জন্য কোন বইটা ফলো করব? আচ্ছা, এইটা না আসলে এটার কোনো ডেফিনিট অ্যান্সার নেই যে লিখিতের জন্য কোন বইটা ফলো করব। হ্যাঁ, আপনি হচ্ছে দেখেন মার্কেটে অনেক রকম অনেক কোম্পানির অনেক গাইড পাওয়া যায়, ঠিক আছে, প্রফেসরস আছে, অ্যাসুরেন্স আছে, ওরাকল আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরো কি কি আছে, যাই হোক এরকম অনেক কিছু পাওয়া যায়। আমি প্রথমেই, আপনি যদি প্রথম থেকে সেশনটা ফলো করে থাকেন, আমি প্রথমেই বলবো যে আমি কখনোই মানে আপনার কোন বইটা ফলো করব এই নির্ভর পড়ালেখা আমি করিনি। তারপর হ্যাঁ, আপনাদের যদি সময় স্বল্পতা বা এরকম কিছু ইয়ে থাকে, আমি বলবো যে সব কোম্পানির বই না আসলে মোরাললেস সেম। আপনি কতটা নিতে পারেন সেটা আপনার উপর অনেকটা ডিপেন্ড করে। এবং আপনি হচ্ছে, আমার মনে হয় যে আপনি আহ, আপনার আশেপাশে ফ্রেন্ড বা বড় ভাই যারা আছে তাদের কাছে যান। বিভিন্ন জন তো বিভিন্ন কোম্পানির বই কিনেছেন, বইগুলা একটু উল্টাপাল্টে দেখেন। মানে ইটস নট লাইক যে আমি আপনাকে একদম শর্টকাট একটা বই বলে দিব যে ভাই আপনি অ্যাসুরেন্স ফলো করেন, অ্যাসুরেন্স ফলো করলে খুব ভালো হবে। হ্যাঁ, তাহলে আমি আসলে এখানে অ্যাসুরেন্স কোম্পানির মার্কেটিং বা ওরাকল কোম্পানির মার্কেটিং বা প্রফেসর তার মার্কেটিং আমি করছি না প্রথমত। হ্যাঁ, বা আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, হ্যাঁ, তাহলেও কিন্তু আমি ইয়ে করতে পারবো না। আমি আপনাকে হচ্ছে ওইভাবে বলতে পারবো না যে এক্স্যাক্টলি এই বইটা ভালো ওই বইটার চাইতে, এটাও বলা যাচ্ছে না। সো জিনিসটা কি আপনার, আপনি একটু যাচাই করেন, যাচাই করে আপনার কাছে যদি মনে হয় যে এটা এটার চাইতে ভালো। কারণ আপনাকে অনেকে অনেক কিছু বলে, আমি আমি ধরেন আপনাকে বললাম আজকে যে ভাই প্রফেসর ভালো, আপনি প্রফেসর পড়েন। কালকে আপনাকে একজন হয়তো বা 36তম বিসিএস এর কোনো ক্যাডার ভাই হয়তো বা বলবে যে ভাই এই প্রফেসর পড়েন না, ওরাকল খুব ভালো, হ্যাঁ ওরাকল পড়েন। তো আসলে না জিনিসটা এইভাবে বলা যায় না। আমার মনে হয় আপনি প্রশ্নটার উত্তর পেয়েছেন। আমি যদি আপনার কাছে একদম ক্লিয়ার করে না থাকতে পারি, আই এম রিয়েলি মানে সরি। হ্যাঁ, তো আপনি হ্যাঁ এখন বলছেন যে হ্যাঁ আপনি ইনশাল্লাহ সামনের সেশন গুলাতেও থাকবেন, আমরা হয়তো বা আরো অনেক কিছু শেয়ার করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় রাবি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আপনি আমাদের সামনের যে ওয়েবিনার গুলো থাকবে, সেশন গুলো থাকবে, ওইগুলোতে থাকার চেষ্টা করবেন, আমরা বিস্তারিত আরো আলোচনা করব। তো ভাইয়া আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে প্রিলির জন্য সবগুলো বইয়ের নাম সাজেস্ট করলে খুব উপকার হতো। আমরা কিন্তু প্রথমেই শুনেছি যে ভাইয়া কিন্তু ওরকম বই নির্ভর যে পড়াশোনা ওইটা করেননি। তো হচ্ছে ভাইয়া এরপরও যদি হচ্ছে ইফেক্টিভ কিছু বইয়ের নাম বলতেন প্রিলির জন্য। আচ্ছা, রিলির জন্য যদি ইফেক্টিভ বই বলেন, বইয়ের চাইতে আমি বলবো যে অ্যাপ্রোচটা বেশি ইম্পর্টেন্ট। আপনি এক কাজ করেন, রিলির জন্য প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আহ, যে তিনটা কোম্পানির নাম বললাম না, ওরাকল, অ্যাসিউরেন্স আর প্রফেসরস, এই তিনটার হচ্ছে আপনি গিয়ে কিনে ফেলবেন, মডেল টেস্টের বই কিনে ফেলবেন। মডেল টেস্টের বই কিনে ওখান থেকে আপনি মডেল টেস্ট দিতে শুরু করেন, অনেকগুলো মডেল টেস্ট দিবেন। এই মডেল টেস্ট গুলো দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন জায়গাতে আপনার পড়তে হবে, কতটুকু পড়তে হবে। হুম, তারপরে যদি আপনি বলেন, আপনি হচ্ছে মার্কেটে অনেক রকম বই আছে, আপনি দেখেন যে এমপি3 সব রকম আছে, এমপি3 বাংলা আছে, ইংরেজি আছে, হ্যাঁ এমপি3 ম্যাথ আছে, ওদের হচ্ছে আপনার সাধারণ জ্ঞান তো আছেই, হ্যাঁ এখন বিজ্ঞানও আছে। তারপর হচ্ছে, আর সত্যি কথা বলতে আমাকে যদি বলা হয় যে স্পেসিফিক বইয়ের নাম বলার জন্য, হ্যাঁ আমি জাস্ট নীলখাতে হাঁটতে হাঁটতে দেখেছি যে এমপি3 বই আছে, এটা লোকজন কিনছে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু মানে বিভিন্ন কোচিং সেন্টার বই বের করে, মানে আই এম রিয়েলি সরি যে আমি আপনাকে আসলে
বিভিন্ন কোচিং সেন্টারের বই কোনটা ভালো কোনটা ভালো হবে এইভাবে আমি আপনাকে নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ আপু যেটা বলেছেন যে আমি শুরুতেই বলেছি যে আমি আসলে যে গাইড নির্ভর পড়াটা আমি ডিসকারেজ করি, আমি নিজে ওইভাবে পড়িনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, তারপরে যদি আপনি চান আপনি হচ্ছে জব সলিউশন গুলো পড়তে পারেন। এই কোম্পানিগুলো জব সলিউশন যেগুলো বের করে, জব সলিউশন যে কোনো একটা নিয়ে আপনি পড়তে পারেন। ওই জব সলিউশন গুলোতে বিগত বিভিন্ন বছরের বিভিন্ন চাকরির বিভিন্ন প্রশ্ন থাকে। ওইগুলো যদি আপনি পড়েন না, তাহলে ওইগুলো তো আসলে আপনি কিছু হিন্ট পাবেন। হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস করলে আপনি ওখান থেকে অনেক কিছু আপনার ঠিক হবে। আর তারপরে যদি আপনি সাবজেক্ট ওয়াইজ বলতে চান, আমি আপনাকে বলবো যে আপনি ম্যাথমেটিক্স এর জন্য যদি খুব বেশি সময় দিতে পারেন, আগারওয়ালের ম্যাথমেটিক্স আপনি নিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি বাংলার জন্য সৌমিত্র শেখরের বই পড়তে পারেন, পিলির জন্য সৌমিত্র শেখর স্যারের বই। স্যার যেহেতু বাংলা, ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্টে আছেন, স্যারের বইটা অনেক ইফেক্টিভ, আপনি ওইটা পড়তে পারেন। তারপর যদি বাংলা সাহিত্য বা বাংলা, উনার উনার বইটাতে সাহিত্য এবং ব্যাকরণ দুইটাই রয়েছে। ইংরেজির জন্য হচ্ছে আপনি ইংরেজি সাহিত্যের জন্য আপনি একটা বই রয়েছে, শরীফ লিটারেচার, এটা আছে। এই বইটা আমি একবার পড়েছিলাম, এটা আমি অস্বীকার করবো না, বইটা আমার কাছে ভালো লেগেছিল। এই বইটা আপনি পড়তে পারেন, একদম যদি শর্টকাটে পড়তে চান তাহলে এই বইটা আপনি পড়তে পারেন। আর তারপরে যদি সাধারণ জ্ঞানের প্রশ্ন করেন, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি বলবো যে প্লিজ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়েন, রেগুলার পেপার পড়েন, এবং হচ্ছে গাইড নির্ভরতা কমিয়ে আপনি হচ্ছে যেটা বলবো যে পেপার, তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং দরকার হলে পরীক্ষার আগে যে প্রফেসর বা বিভিন্ন ইয়ের যে সাজেশন গুলা বের হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর, ওগুলা পড়েন। আমার মনে হয় যে আপনি আপনার উত্তর কিছুটা পেয়ে গেছেন। আর এক্ষেত্রে লাস্ট আর একটা কথা বলবো যে অনেকে দেখবেন, আমারই অনেক কলিগ, হ্যাঁ, বা আমাদেরই অনেক বড় ভাই বা সামনে অনেকে ক্যাডার হবেন, অনেক ছবি টবি দেন যে 2-3টা টেবিল ভর্তি বই। এটা আসলে এক একজনের পড়ার অ্যাপ্রোচ এক এক রকম। আমার হচ্ছে 2-3টা টেবিল ভর্তি বই আমারও আছে, ম্যাক্সিমামই হচ্ছে গল্পের বই, ইতিহাসের বই, তারপর হচ্ছে আপনার নন ফিকশন বই। হুম, এই ধরনের বইপত্র আমাকে আসলে তৈরি করেছে এই বইগুলো, আমি আসলে গাইড করে বড় হইনি। সো আই থিঙ্ক আপনার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। ভাইয়া, আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। রাসেল কবির প্রশ্নটি করেছেন যে জব সলিউশনের ইফেক্টিভনেস নিয়ে যদি কিছু বলেন, অনলি ফর প্রিলিমিনারি। হ্যাঁ, আমি আমি বলবো যে জব সলিউশন বইটা হচ্ছে আমার নিজের চোখে যতটুকু দেখা, যেহেতু একটু আগেই আমি অলরেডি বলেছি এই জিনিসটা নিয়ে, আমার নিজের চোখে যতটুকু দেখা, আমি আসলে জব সলিউশন ফলো করি নাই, আমি জাস্ট বিসিএস এর জন্য যেহেতু প্রিপারেশন নিয়েছি, অন্যান্য জব বা অন্যান্য কিছুর জন্য আমার প্রিপারেশন ফলো আমি করি নাই। ইভেন আমি জীবনে একটা মাত্র মানে ব্যাংকের পরীক্ষা অ্যাটেন্ড করেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায়। তো আল্লাহর মতো ওই পরীক্ষাটা আল্লাহর দয়া আমার হয়ে গেছে, আমার বাংলাদেশ ব্যাংকে আমি এখন চাকরি করছি অলরেডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তারপর জব সলিউশন আমি নিজের চোখে যতটুকু দেখা, সেখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, আপনি যদি ঠিকঠাক মতো এটা ফলো করতে পারেন, আপনি যদি প্র্যাকটিস করেন রেগুলার বেসিসে, এটা ইফেক্টিভ হবে। এটা ইফেক্টিভ না হওয়ার আমি কোনো কারণ দেখি না আসলে। এটা ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপর, আপনি কতটা ভালোভাবে কতটা ইফেক্টিভলি প্র্যাকটিস করতে পারছেন, সেটা কাজে লাগবে। ধন্যবাদ ভাইয়া। আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। রিম প্রশ্নটি করেছেন যে মহামারীতে 41তম বিসিএস প্রার্থীদের পড়ালেখার স্ট্র্যাটেজি কি হবে, পরীক্ষার সম্ভাব্য সময় জানালে উপকৃত হব। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে লেখাপড়ার সময় কি হবে, এটা নিয়ে আমি উত্তর দিতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যে পরীক্ষার সম্ভাব্য সময়, এটা আসলে সত্যি কথা বলতে যে এই জিনিসটা আমাদের নলেজে আসলে নেই। হ্যাঁ, এটা আমাদের হয়তো বা আপনার কারোরই হ্যাঁ, আসলে বলা সম্ভব না, কারণ হচ্ছে আমরা হ্যাঁ, প্রত্যেকেই যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, শুধুমাত্র এক্স্যাক্টলি, বিসিএস এর ক্ষেত্রেই না, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকের পরীক্ষায় কিন্তু থেমে আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জি এই ভাইয়া। পরিস্থিতি আসলে আমরা বলতে পারছি না। তবে প্রথম প্রশ্নটা আপনার যেটা ছিল, প্রথম প্রশ্নটা আপু কি ছিল, ওই যে ইয়ে নিয়ে ছিল না, একটু যদি বলতেন, সরি মহামারীতে আমি। 41তম হ্যাঁ, বিসিএস, হ্যাঁ, পড়ালেখার তো স্ট্র্যাটেজি কি হবে। মহামারীতে 41তম বিসিএস এর স্ট্র্যাটেজি আমি যেটা বলবো যে মহামারীতে আপনার প্রথম যে স্ট্র্যাটেজি হবে, এটার সাথে 41তম বিসিএস বা কোনো বিসিএস এর কোনো সম্পর্ক নেই। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে নিজেকে সুস্থ রাখবেন, নিজের পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখবেন। হুম, বিসিএস এর চিন্তা তারপরে, আগে নিজে সুস্থ থাকবেন, এবং চেষ্টা করবেন গ্রুপ স্টাডি বা এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করতে। এখন যেহেতু আমরা জানি পরিস্থিতিটা কেমন, যতটা সম্ভব বাইরে বের না হওয়ার চেষ্টা করবেন। বাসায় পড়ালেখার যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলো নিয়ে বসবেন। চেষ্টা করবেন যদি অনলাইন সুবিধা থাকে, আপনার যদি ইন্টারনেট সুবিধা থাকে এবং কানেকশন ভালো হয়, আপনার ফ্রেন্ডস তাদের সাথে হচ্ছে আপনার ইয়ে করবেন, আর তাদের সাথে হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারেন, গ্রুপ ডিসকাশন করতে পারেন ওভার
ইন্টারনেট, ঠিক আছে। এবং এক্ষেত্রে স্ট্র্যাটেজি যেটা, যে আপনার হাতে যদি অফুরন্ত সময় থাকে, যদি এরকম হয় যে আপনি স্টুডেন্ট, এখন আপনার হাতে অনেক সময় আছে, আমি বলবো যে আপনি তাহলে পড়তে পারেন। আপনি যতক্ষণ আপনার ব্রেনে কুলায়, মানে আপনি যতক্ষণ নিতে পারেন ততক্ষণ আপনি পড়েন। আমার তাতে কিন্তু কোনো আপত্তি নাই। মানে আপনার যদি মনে হয় যে আপনি 10 ঘন্টা পড়তে পারবেন, 10 ঘন্টা পড়ার মতো এনার্জি আপনার আছে, হ্যাঁ, এবং সেটা পড়তে আপনার ভালো লাগছে, আমি বলবো আপনি সেটা করেন। আপনার যদি মনে হয় যে না, আমি হচ্ছে মহামারী সিচুয়েশন, আমি 2 ঘন্টার বেশি এখনো আমি পড়তে পারতেছি না, 1 ঘন্টার বেশি আমি পড়তে পারতেছি না, ওকে, জাস্ট ডু ইট। একটু একটু করে সময় বাড়ান। বাকি সময়টা আপনি একটু ডকুমেন্টারি দেখেন, ইফেক্টিভ মুভি দেখেন, মুক্তিযুদ্ধের উপর ডকুমেন্টারি দেখেন, মুভি দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার দেখেন, তার সাথে যারা ছিলেন তাদের ইয়ে দেখেন। হুম। সেই সময় যারা ছিলেন তাদের সাক্ষাৎকার দেখেন, ইতিহাসটা দেখেন। হ্যাঁ। তারপর হচ্ছে সংসদের অধিবেশন গুলা পারলে 3-4টা দেখেন, জাস্ট আইডিয়া হওয়ার জন্য যে কিভাবে কথা বলে ওখানে সংসদ সদস্যরা, কিভাবে কথা বলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী কিছু ইয়ে দেখেন, স্পিচ দেখেন। তো এইভাবে হচ্ছে আপনি ইতিহাসের কিছু বই পড়েন, নিজেকে প্রিপেয়ার করতে থাকেন, নিজের নলেজ বেসটাকে বাড়াতে থাকেন। আমার মনে হয় যে এই মহামারীর সময়টাতে যদি আপনি নিজেকে সুস্থ রেখে এই কাজগুলো করতে পারেন, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং টু ডু রাইট নাও। আর আর হচ্ছে আমার মনে হয় এই মহামারীর সময়টাতে কিন্তু প্রিপারেশন নেওয়ারও খুব ভালো সময় পাচ্ছে প্রত্যেকে। কারণ হচ্ছে এই সময়টাতে দেখা যাচ্ছে প্রত্যেকে কিন্তু বাসায় বসে থাকছে, যারা কিনা স্টুডেন্ট তাদের কিন্তু বাইরে গিয়ে কোনো কাজ থাকছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রচুর টাইম পাচ্ছে। আমার মনে হয় আপনারা প্রত্যেকে যদি এই টাইমটাকে কাজে লাগান তাহলে আপনিও হচ্ছে বিসিএস এ সাফল্য অর্জন করতে পারেন। তো ভাই আমরা আরেকটি প্রশ্ন নিব। আচ্ছা, মোহাম্মদ এস কে প্রশ্ন করেছেন যে ভাইয়া, যারা জব হোল্ডার তারা কিভাবে প্রিলির জন্য প্রস্তুতি নিতে পারে বা কিভাবে কম সময়ে সিলেবাস কভার করা যেতে পারে, এই নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, হ্যাঁ, ভাইয়া, এই কোশ্চেনটা নিয়ে অলরেডি একবার এই জিনিসটা নিয়ে বলেছি আমি। তারপরেও ভাইয়া যেহেতু কোশ্চেন করেছেন, আমি রিপিট করছি। এটা হচ্ছে মানে আসলে এটা আমি অবশ্যই বলবো যে জব করে, বিশেষ করে যদি ব্যাংকের বা কর্পোরেট জব হয়, জব করে আসলে পড়ালেখা করাটা আসলে কঠিন। হ্যাঁ, এটা আসলে অস্বীকার করার কিছুই নেই। তারপরেও আমাদের সামনে তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে যে আসলে জব করেও প্রিপারেশন নিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন, বা একদম বিসিএস এ প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন, এরকম অনেকেই আছেন। হ্যাঁ, ইনফ্যাক্ট 37তম বিসিএস এ দ্বিতীয় হয়েছেন হাসিবুর রহমান এমিল ভাই। ভাই কিন্তু আমার কলিগ ছিলেন বাংলাদেশ ব্যাংকে। তো ভাই কিন্তু জব করেই প্রিপারেশন নিয়েছিলেন। হ্যাঁ, তো এরকম যারা আছেন, তো আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা হচ্ছে জব করে এসে যে সময়টুকু আপনারা পাচ্ছেন, হ্যাঁ, আপনারা আপনাদের পরিবারকেও তো সময় দিতে হয়। সেই সময় থেকে আপনারা বলতে পারেন, পরিবার তো জানে যে আপনি একটা বিসিএস এর আপনার স্বপ্ন রয়েছে, আপনি সেভাবে কাজ করছেন, সেই সময়টা থেকে কিছু সময় আপনি এখানে অ্যালোকেট করেন। জবের ক্ষেত্রে যদি আপনি একটু ম্যানেজ করতে পারেন, যে একটু আর্লি চেষ্টা করে বাসায় আসতে পারা, হ্যাঁ, যদি ম্যানেজ করা যায়, বা আপনার যদি এরকম হয় যে আপনার জবের ক্ষেত্রে আপনি সকালবেলা যাচ্ছেন, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি আছে, আপনার অফিসের গাড়িতে যেতে পারেন, হ্যাঁ, বা আপনি বাসে যান, বাস হয়তো বা একটু ফাঁকা পান সকালবেলা, আপনি একটা বই পড়তে পড়তে যান। বা জবের ক্ষেত্রে আপনার যদি এরকম ফ্যাসিলিটি থাকে যে লাঞ্চ টাইমে আপনি একটু প্রাইভেসি ম্যানেজ করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি জাস্ট 20-25 মিনিট একটু দেখেন। বাট আমরা জানি যে ম্যাক্সিমাম ব্যাংক বা কর্পোরেট জবে, হ্যাঁ, যেটা হয় যে সবসময় যে বস যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। হ্যাঁ, আসলে ওখানে বসে প্রিপারেশন নিচ্ছি, হ্যাঁ, এই জিনিসটা খুবই অড দেখায়। আমি বলবো যে অফিসে আসলে এটা না করাই ভালো, অফিসে কাজটা করবেন না। আপনার বর্তমান অফিসে আপনার ইমপ্রেশনটা খারাপ করার একটা সুযোগ থাকে। আমি বলবো যে যতটা সম্ভব বাসায় একটু সময়টা ম্যানেজ করেন। এবং নিডলেস টু সে, সোশ্যাল মিডিয়া থেকে সম্ভব হলে ফেসবুকিং বা এই ধরনের কাজকর্ম, চ্যাটিং, হ্যাঁ, বা এই জায়গা থেকে সময়টা কমিয়ে আপনি একটু প্রিপারেশনের দিকে সময়টা দেন। হুম। আর আপনি দেখেন আপনার একটা লিমিট আছে, এই লিমিটের বাইরে গিয়ে আপনি আসলে পড়তে পারবেন না, তাই না? আপনি জব করে আসবেন, তারপর হচ্ছে আপনার মুড কতটুকু থাকে, আপনার যতটুকু কুলায় আপনি ততটুকু পড়বেন। মানে ডোন্ট টেক প্রেশার আপন ইউরসেলফ। মানে প্রেশার নিলে আসলে ওই পড়াটা আপনার মাথায় থাকবে না। তো শুধু শুধু কেন প্রেশার নেবেন? মানে বিসিএস ইজ নট দ্য অনলি থিং অফ দ্য লাইফ, রাইট? মানে দিস ইজ নট দ্য সল্ট অফ দ্য আর্থ। সো ওয়াই ডু ইউ নিড টু টেক সো মাচ প্রেশার ফর জাস্ট এ ড্রিম? আমার যেমন বিসিএস টা হচ্ছে, আমার বিসিএস স্বপ্ন ছিল, আমি অস্বীকার করবো না। বাট বিসিএস কখনোই আমার জীবনের একমাত্র স্বপ্ন ছিল না। আমার জীবনে যদি এভাবে বলি, আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছি, আমার ছোটবেলায় এটা একটা স্বপ্ন ছিল। আমি যখন স্কুল লেভেলে ডিবেট করতাম, আমার স্বপ্ন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবেট করব, আমি দেশের বাইরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবো। আমি সেটা আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পেরেছি। হ্যাঁ, আমার স্বপ্ন ছিল আমি মানে অনেক কিছুই, যে আমি আমার লাইফটা আমার মতো করে এনজয় করবো। হ্যাঁ, ছোটখাটো অনেক স্বপ্ন ছিল। তো এইগুলোকে প্রায়োরিটি দেন। হ্যাঁ, দিস ইজ নট দ্য অনলি থিং। এটাই আর কি আমি বলবো। ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় মোহাম্মদ এস কে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, এবং আমাদের সাথে কিন্তু অনেকে জয়েন করে আছেন। আমাদের সাথে দেলোয়ার জাহান সোহাগ ভাইয়া আছেন, যিনি কিনা ইয়ুথ কার্নিভালের ম্যানেজার হিসেবে আছেন। তো ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এবং হচ্ছে আমরা আরো কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি।
রাবি প্রশ্ন করেছেন যে ভাইয়া বাংলার ইংরেজির জন্য বাংলা বই দুটো ক্লিয়ারলি শুনতে পাইনি, যদি হচ্ছে আরেকবার রিপিট করতেন। আচ্ছা, ঠিক আছে। তার আগে হ্যাঁ, আমি দেলোয়ার ভাইয়ের মেসেজটা আমি দেখেছি। ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাইয়া খুব সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছেন। আসলে আমি জানি না যে কতটুকু আসলে দর্শকরা এনজয় যদি করেন তাহলে তো আসলে আমাদের এফোর্টের সার্থকতা, তাই না? সো আর ভাইয়া যেহেতু আছেন ইউথ কার্নিভালে, ভাইয়ের কমপ্লিমেন্ট রিয়েলি ম্যাটার্স। থ্যাংক ইউ ভাইয়া। আর আরেকটা যে কোশ্চেন এসছে রাব্বি ভাইয়ের কাছ থেকে, সেই কোশ্চেনটার ব্যাপারে আমি একটু বলি। বাংলার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর স্যারের যে সাহিত্য জিজ্ঞাসা বইটা আছে, এই বইটা আপনারা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এই বইটা আপনারা একটু ফলো করবেন। স্যারের সম্ভবত দুইটা বই আছে। হ্যাঁ, দুইটা বই আছে, মার্কেটে পাওয়া যায়, সম্ভব হলে দুইটা বই পড়বেন। হুম। সৌমিত্র শেখর স্যার। আর হ্যাঁ, আপনি যদি আরেকটু বেসিক ক্লিয়ার করতে চান, আপনি হুমায়ুন আজাদ স্যারের আহ লাল নীল দীপাবলি এবং কত নদী সরোবর, এই দুইটা বই কাইন্ডলি একটু আপনি জোগাড় করবেন, এই দুইটা বই একটু পড়বেন। আর ইংরেজির ক্ষেত্রে যদি বলেন, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আপনি শরীফ ইংলিশ লিটারেচার, হ্যাঁ এটা আহ, কোনো একটা কোচিং সেন্টার বের করে, আমি আসলে এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই কোন কোচিং সেন্টার বের করেছিল। আহ, এটা হচ্ছে ইনফ্যাক্ট আমি আসলে কিনেছিলাম। কেনার পরে আসলে কিছুদিন পরে পরবর্তীটা মানে 38তম বিসিএসটা দেওয়ার পর পরে আসলে দিয়েও দিয়েছি আরেকজনকে। তো যে কারণে খুব বেশি মনেও নাই। তো এই বইটা তবে বইটি এফেক্টিভ এটা মনে আছে। বাট আপনি যদি শরীফ লিটারেচার বলেন, হ্যাঁ যে শরীফ স্যার বা শরীফ ভাই যিনি এই বইটা লিখেছেন, ভালো লিখেছেন বইটা, সুন্দর কম্পাইল করেছেন, এই বইটা আপনি ফলো করতে পারেন ইংলিশের ক্ষেত্রে। আর ইংরেজি গ্রামারের ক্ষেত্রে বা আপনি যদি ভোকাবুলারির ক্ষেত্রে যদি আসেন, ভোকাবুলারির ক্ষেত্রে আমি বলবো ওয়ার্ড স্মার্ট 1-2, এই বইটা কম্পাইলেশন পাওয়াই যায় নিজ ক্ষেত্রে, এই বইটা ফলো করেন। আর যদি গ্রামার পড়তে চান, গ্রামারের ক্ষেত্রে আমি বলবো যে আপনি স্কুল কলেজ লেভেলের গ্রামারের বইগুলোর সাথে মানে আপনি 9-10 বা এইচএসসি লেভেলের গ্রামার, আর তার সাথে হচ্ছে আপনি জিম্যাট জিআরই এসএটি যদি আপনার পক্ষে সম্ভব হয়, যদি সম্ভব হয় জিম্যাট জিআরই এসএটি, এগুলো আপনি এটার সাথে একটু রিভিউ করতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। ধন্যবাদ ভাইয়া। তো হচ্ছে রাবি, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন থাকার জন্য। তো হচ্ছে আপনারা কিন্তু যারা যারা আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে আছেন, তারা কিন্তু আপনারা শেয়ারও করে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনাদের যে ফ্রেন্ডরা যারা আছে তারা হয়তোবা এই ইভেন্টটার মাধ্যমে এই লাইভটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। তো হচ্ছে ভাই আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে রাসেল কবির প্রশ্ন করেছেন যে ভাই আপনি বিসিএস রিটেনের জন্য কি জেনারেল ম্যাথ এন্ড হায়ার ম্যাথ ফলো করেছেন? হ্যাঁ, আমি করেছিলেন জেনারেল কিনা ম্যাথ এবং সেটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যদি বলি, হ্যাঁ আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ আমি ফলো করেছিলাম রিটেনের জন্য। ইয়েস, জেনারেল ম্যাথ থেকে আমি 9-10-এর যে জেনারেল ম্যাথ সেটা আমি ফলো করেছিলাম। আরেকটা জিনিস হচ্ছে আমি হায়ার ম্যাথটা ফলো করেছিলাম হচ্ছে মেইনলি ইয়ের জন্য, ওই যে পারমুটেশন কম্বিনেশন এই টাইপের প্রশ্নের জন্য। আরেকটা হচ্ছে আপনার ইয়ের জন্য, পারমুটেশন কম্বিনেশন ছিল, কিছু ত্রিকোণমিতি আমি ওখান থেকে পড়েছি। আর হচ্ছে লগারিদম এবং সূচক, এই জিনিসগুলো আমি 11-12 এর যে হায়ার ম্যাথ এবং 9-10 এর হায়ার ম্যাথ থেকে আমি এরকম কিছু জিনিস আমি পড়ার চেষ্টা করেছি আর কি। 9-10 এর হায়ার ম্যাথ আমার মনে হয় এনাফ। পারমুটেশন কম্বিনেশন আর লগারিদমের জন্য আপনি হচ্ছে এইচএসসি লেভেলের হায়ার ম্যাথে যেতে পারেন। তবে হ্যাঁ, একটা ব্যাপার কি মানে ম্যাথমেটিক্স এর স্ট্যান্ডার্ডটা না আসলে আহ, বছরকে বছর কঠিন হচ্ছে। সো আমি বলবো যে আপনি যদি ম্যাথের বেসিকটা স্ট্রং করতে চান, আমার মনে হয় আপনি শুরু করে দেন। মানে নট অনলি রাসেল কবির ছাড়াও আরো যারা আছেন, যারা এই জায়গাটাতে কনসেন্ট্রেট করতে চান, তারা 9-10 এর ম্যাথ থেকে শুরু করেন। খুব বেশি দরকার হলে ক্লাস 8 এর ম্যাথ থেকেও শুরু করতে পারেন, বেসিক ক্লিয়ার করতে হলে। সেখান থেকে শুরু করে আপনারা প্রয়োজন হলে এইচএসসির যে জ্যামিতি, পারমুটেশন কম্বিনেশন, লগারিদম এবং সূচক, হুম, স্থানাঙ্ক, বিশেষ করে স্থানাঙ্ক, হুম, এই জিনিসগুলা আপনারা কাইন্ডলি একটু মানে ভালো করে পড়বেন। হ্যাঁ, এগুলো আসলে এখন বিসিএস এ রিটেনে অনেক আসে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার মনে হয় থ্যাংক প্রত্যেকে ইউ। যারা যারা এখানে আছেন তারা আপনারা একটু হলেও মানে কিছুটা এখান থেকে শিখে যেতে পারছেন, কারণ ভাইয়া এত সুন্দরভাবেই এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছেন। তো আচ্ছা, আমি হচ্ছে আরেকটা জিনিস এবং দেখছি। আপনাদের আমি আরেকটা কথা বলতে চাই। আচ্ছা, সরি জি আপু, একটু ভাইয়া। ইন্টারাপ্ট করলাম। দেখলাম যে আশরাফুল আলম শুভ্র ভাই একটা কমপ্লিমেন্ট দিয়েছেন, ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাই একই সাথে আমার কলিগ এবং খুব কাছের একজন বন্ধু। হ্যাঁ, এবং উনি নিজেও কিন্তু একজন মানে খুবই মানে সফল শিক্ষক এবং মানে একজন গাইড আর কি। মানে ভাইয়ের কাছে কমপ্লিমেন্ট পাওয়াটা আসলে অনেক ম্যাটার করে। থ্যাংক ইউ শুভ্র ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আপু বলছিলেন।
অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যারা আমাদের সাথে আছেন। এবং হচ্ছে আপনাদের জন্য একটা সারপ্রাইজও আছে। এটা আমি এই আমাদের যে লাইভটি হচ্ছে, লাইভটির একদম লাস্টে আমি লাস্ট মোমেন্টে আমি বলে দিব। তো হচ্ছে সেই জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। এবং হচ্ছে যারা যারা আছেন আপনারা প্রশ্ন করতে থাকুন, আমাদের ভাইয়া চেষ্টা করবেন আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, সিজিপিএ নিয়েও একটা প্রশ্ন পেয়েছি। আচ্ছা সেটা হচ্ছে হ্যাঁ, ফ্রাস্ট্রেশন কিভাবে দূর করব। সেটা হচ্ছে আমার ফ্রেন্ডসরা জব করে আমার থেকে খারাপ স্টুডেন্টস এন্ড সিজিপিও লো। আচ্ছা, আচ্ছা। উনি আহ, মেবি হচ্ছে সিজিপিএ নিয়ে কিছু বলতে চেয়েছিলেন। তো আমার মনে হয় সিজিপিএ এর সাথে বিসিএস এর যে ব্যাপারটা, প্রিপারেশনের ব্যাপারটা, ওইটা নিয়ে ভাইয়া কিছু বললে ভালো হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি না উনার কোশ্চেনটা পেয়ে না আমি আসলে একটু নস্টালজিক হয়ে যাচ্ছি। হ্যাঁ, নস্টালজিক কেন হয়ে যাচ্ছি, একটা মজার কাহিনী বলি। সেটা হচ্ছে আমার সিজিপিও লো ছিল। আমি জানি না যে যিনি কোশ্চেনটা করেছেন তার সিজিপিএ কতটুকু লো বা তার ফ্রেন্ডের সিজিপিএ কত লো। আমার সিজিপিএ লো ছিল বলতে আমার সিজিপিএ মডারেটলি লো, মানে আমি আমার গ্রাজুয়েশন শেষ করেছি 3.42 নিয়ে। হ্যাঁ, সো দিস ইজ ডেফিনেটলি নট এ সিজিপিএ ইউ জাস্ট বোস্ট অন, ঠিক আছে? হ্যাঁ, বা লোকজনকে বলে বেড়ানোর মতো। বাট যেটা হয়েছে কি, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন হচ্ছে অলরেডি আমার সিজিপিএ এর অবস্থা খুব একটা ভালো না। সেকেন্ড ইয়ারে তখন হচ্ছে আমার সিজিপিএ অ্যারাউন্ড 3.2। তো আমার হচ্ছে তখন যে কোনো কারণেই হোক, আমার কর্পোরেট জবের ক্ষেত্রে আমি শুনছি যে 3.5 না থাকলে চাকরি বাকরি পাওয়া যায় না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আমার কানে আসছিল। তো তখন তখন আবার আমি বিসিএস এরও চিন্তা করছি। তো একদিন আমি আমার এক বড় ভাই তন্ময় ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই, আমার তো কিছু ভাল লাগে না, আমার দিয়ে তো কর্পোরেট জব টব হবে না, আমার তো কেউ চাকরি দিবে না, আমার সিজিপিএর তো অবস্থা খারাপ। এখন ভাই আমি তো বিসিএস দিব, বিসিএস দিতে সিজিপিএ কত লাগে? হ্যাঁ, তো ভাই বলে যে তোর সিজিপিএ কত? আমি বললাম যে ভাই আমার সিজিপিএ 3.2 অ্যারাউন্ড আছে। বলে তাইলে তোর হচ্ছে আর এখন পড়া লাগবে না, তুই হচ্ছে জাস্ট ডিপার্টমেন্টে পাস করে যা, 2.5 রাখ। হ্যাঁ, 2.5 হচ্ছে সেকেন্ড ডিভিশন, আর তুই বিসিএস এর জন্য ধুমায় পড়। বাট যাই হোক, আমি শেষ পর্যন্ত আসলে তন্ময় ভাইয়ের ওই অ্যাডভাইসটা পুরোপুরি ফলো করি নাই। হ্যাঁ, যেটা আমি করেছি সেটা হচ্ছে আমার সিজিপিএ আমি চেষ্টা করছি 3 এর উপরে রাখতে। আমার সিজিপি আলটিমেটলি 3.4 অ্যারাউন্ড নিয়ে আমি বের হচ্ছি আমার গ্রাজুয়েশন শেষ করে। এবং একই সাথে আমি এটুকু বলতে পারি যে আমাকে যারা বলেছিল যে আমার সিজিপিএ কম, আমি ভালো চাকরি হয়তো বা পাবো না, হ্যাঁ, এরকম অনেক কিছু বলেছিল। আই ওয়াজ দ্য ফার্স্ট ফ্রম মাই ব্যাচ, আমার ডিপার্টমেন্ট থেকে আমি আই গট কল ফ্রম দ্য মোস্ট রেপুটেড, মানে টু মোস্ট রেপুটেড মাল্টিন্যাশনাল কর্পোরেশনস অফ দিস কান্ট্রি। হুম। সো ওখানে কল পাওয়ার পরেও আই ডিডেন্ট জয়েন, কারণ প্রথমটাতে আমার আসলে তখন কিছু পার্সোনাল ইস্যু ছিল, যে কারণে আমি আসলে কল পাওয়ার পরে আমি ফাইনাল ইন্টারভিউটা অ্যাটেন্ড করি না। এবং দ্বিতীয়টাতে আমি হচ্ছে কল পাওয়ার পর আমি যাইনি, তার কারণটা ছিল আসলে আমি কাইন্ড অফ, মানে তখন আইবিএ তে এমবিএ করছি এবং মানে এমবিএ তে ঢুকছি, এবং একই সময় হচ্ছে আমার তখন হচ্ছে আমি বিসিএস এর ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস, যে আমি আসলে বিসিএস বা বাংলাদেশ ব্যাংক, মানে আমি পাবলিক সেক্টরেই কাজ করতে চাই, আমি আসলে কর্পোরেট সেক্টরে কাজ করতে চাই না। বাট despite having a low CGPA, I managed to make it. আমি আমার কর্পোরেট, আপনি যদি বলেন যে, তো আমি আমার কর্পোরেট যে অ্যাম্বিশন গুলোতে ছিল সেগুলোতে আমি সফল। আমি কিন্তু ইউনিলিভার ইন্টার্নশিপ করেছি, এবং আমার ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ঢাকা ইউনিভার্সিটি। তো আমার ব্যাচের 1000 স্টুডেন্টের মধ্যে যে 4 জনকে সিলেক্ট করা হয়েছে ইউনিলিভার ইন্টার্নশিপ করার জন্য, তাদের মধ্যে আমি একজন ছিলাম। তো ডেফিনেটলি ইউ হ্যাভ সার্টেন স্কিলস অ্যান্ড communication skills, some technological skills and soft skills to make it through that kind of ordeal. হ্যাঁ, তো ওইরকম জায়গায় যাওয়ার জন্য সো সিজিপিএ নিয়ে আমার মনে হয় না খুব ফ্রাস্ট্রেশনে ভোগার কোনো একটা কারণ আছে। আপনি আপনার স্কিল গুলাকে ইয়ে করেন, আপনার ফ্রেন্ডরা যারা লো সিজিপি নিয়ে ভালো চাকরি করছে, ডেফিনেটলি তাদের সফট স্কিল অনেক ভালো। আপনার সফট স্কিল আপনি ডেভেলপ করেন ভালো সেটাই করে। তো আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। সিজিপিএ নিয়ে এত হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড হওয়ার দরকার নেই। এবং হচ্ছে এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন পর্যন্ত আসা সকল প্রশ্নের আমরা ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এখন ভাইয়া আমি আপনাকে যেটা বলবো আপনার নিজেকে নিয়ে, যেটা হচ্ছে যে আপনি নিজেকে আসলে কোন ব্যাপারগুলোকে অন্যদের থেকে আলাদা মনে করেন, যেটা হচ্ছে আপনাকে এগিয়ে রেখেছে, এটি যদি আচ্ছা, আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা। অন্যদের থেকে আলাদা বলতে কি, মানে আমি আসলে নিজেও আসলে ওইভাবে খুব একটা চিন্তা করিনি যে অন্যদের থেকে আলাদা আসলে আমি কোন জায়গাটাতে। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি ওভাবে বলি যে অন্যদের থেকে বলতে, আমি আপু একটা ডেফিনেটলি ব্যাপার বলবো, সেটা হচ্ছে যে এখানে অনেকেই আছেন যারা আমার চাইতেও অনেক বেশি সফল, তাই না?
অনেকেই আছেন, আমি হয়তো বা আজকে চিন্তা করছি ওকে ফাইন, আমরা চিন্তা করছি আমি বিসিএস ক্যাডার, আমি অনেক সফল। হ্যাঁ, অনেকে আছেন যে বিসিএস ক্যাডার হয়েছেন, বিসিএস ক্যাডারে জয়েনই করেনি, আরো বড় কিছু করার জন্য হয়তো বা গেছেন। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করে দেখেন, রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গবন্ধু এর কি বিসিএস ক্যাডার ছিলেন? ছিলেন না। হ্যাঁ, তো আসলে আমাদের চিন্তা করা উচিত কি যে তারা কোন জায়গায় মানুষের চাইতে আলাদা ছিলেন। হ্যাঁ, তারা কোন কোন জায়গায় আসলে সাধারণ মানে বাকিদের চাইতে আলাদা ছিলেন। তারপরেও আমরা যদি আসি যে হ্যাঁ, যখন when it comes to বিসিএস প্রিপারেশন আর যে কোনো স্বপ্ন আপনি পূরণ করার ক্ষেত্রে, আমি আপনাকে বলবো যে প্লিজ, মানে আপনি যদি আসলেই কোনো কিছু করতে চান, ডোন্ট গিভ এক্সকিউজ। নিজের দুর্বলতাকে নিজের কাছে স্বীকার করতে হবে। হুম, নিজের কাছে অনেস্ট থাকতে হবে। অনেকেই হচ্ছে এই জিনিসটা মানতে চায় না যে আমি এই জিনিসটা কম পারি, অনেকে এটা মানতে চায় না যে আমি এই জিনিসটা অমুকের চাইতে কম জানি। হ্যাঁ, অনেকেই মানতে চায় না যে এই জিনিসটাতে আমি দুর্বল। হ্যাঁ, বা অনেকেই নিজেকে বোঝায় আরে ভাই আমি মনে হয় এতটুকুই পারবো, হ্যাঁ আমি গরিব ফ্যামিলির ছেলে, হ্যাঁ আমি তো এভাবেই চলবো, আমার এই এই স্ট্রাগল আছে, এইসব স্ট্রাগল ম্যানেজ করে আমি মনে হয় এটা করতে পারবো না। হ্যাঁ, ওর তো কোনো স্ট্রাগল নাই, ও তো খুব আরামে করছে, আমি তো খুব মানে স্ট্রাগল করতেছি, ওর মতো স্ট্রাগল না থাকলে আমি এটা করতে পারতাম। এইরকম ভাবে কোনোদিন চিন্তা করা যাবে না। আপনি যদি ট্রুলি জীবনে কিছু চেয়ে থাকেন, হুম, আপনার লাইফে সমস্ত স্ট্রাগল করার পরেও ওই জিনিসটার জন্য আপনাকে কাজ করতে হবে। হুম, যেমন দেখেন আমি হচ্ছে এখন আপনাদের সামনে খুব সুন্দর আমার পিছনে লাল পর্দা, হ্যাঁ আমার পাশে মোটামুটি হচ্ছে 1,20,000 টাকা দামের একটা গেমিং কম্পিউটার, এবং ক্যামেরার পিছনে হচ্ছে 40,000 টাকা দামের একটা ইলেকট্রিক কিবোর্ড আছে। হ্যাঁ, আই এম জাস্ট টকিং ইন টার্মস অফ মানি। আমার এমনও সময় গেছে, হ্যাঁ, যে আমার হচ্ছে 200 টাকা 300 টাকা ধার করে চলতে হয়েছে। আমার কি এরকম সময় যায়নি? গিয়েছে। আজকে আমি চাকরি করি, এস্টাবলিশড হয়েছি। হ্যাঁ, যেটা আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্বপ্ন ছিল সেটা আমি আজকে পূরণ করছি, কিন্তু আমি থেমে যাইনি। হ্যাঁ, এবং বারবার দেখেন আমার জীবনে আরেকটা ব্যাপার আমি একটু শেয়ার করব, যে জায়গাটাতে আমি মনে করি যে আমি অন্যদের চাইতে আলাদা। আমি বারবার পড়ে গেলেও আমি বারবার পড়ে গেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি 36তম বিসিএস নন ক্যাডার, 37তম বিসিএস আমার নন ক্যাডার, 38তম বিসিএস আমি ধরে নিয়েছিলাম এরকম কিছু একটা হতে পারে। আশা ছিল যে ক্যাডার হব, কিন্তু নন ক্যাডার হতে পারে বা ফেলও করতে পারি। আমি প্রিপেয়ার ছিলাম, মেন্টালি আমি প্রিপেয়ার ছিলাম। আপনাকে প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট, সবচেয়ে খারাপ আউটকামটার জন্য আপনি প্রিপেয়ার থাকেন। আমি সবসময় এটা থাকতাম, কিন্তু সবচেয়ে ভালো জিনিসটার জন্য আমি স্বপ্ন দেখতাম। আমার স্বপ্নের সাথে আমি কখনো কম্প্রোমাইজ করি নাই, যে আমি এটা স্বপ্ন দেখছি, আমি এর চাইতে কম কিছু পাইলে আমি মানে থেমে যাবো, আচ্ছা ঠিক আছে ভাই পাইছি, যা দিচ্ছে আল্লাহ। হ্যাঁ, আপনি যত চেষ্টা করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবে। আল্লাহর উপর এটুকু ভরসা আপনাকে রাখতে হবে। আমি মনে করি এই জায়গাটাতে আমি অনেকের চাইতে আলাদা ছিলাম, সবার চাইতে না হলেও। তো আমার মনে হয় এখান থেকেও কিন্তু আপনারা অনেক কিছু শেখার কথা, কারণ আমরা জানি স্বপ্ন মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে। তো যারা জীবনে সফল হয়েছে, সফল ব্যক্তিরা যে খুব সহজেই তারা সফলতা পেয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না। তারা বারবার ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে আবার কিন্তু উঠে দাঁড়িয়েছে। তারা কিন্তু থেমে থাকেননি। তাই আপনাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং হচ্ছে বারবার চেষ্টা করতে হবে, থেমে গেলে চলবে না। আর আপু এখানে তো আমি হচ্ছে আরেকটা জিনিস একটু অ্যাড করব, আরেকটা জিনিস একটু জি অ্যাড করব। হ্যাঁ, এটা হচ্ছে আমি গাজী নয়ন এই মুহূর্তে 38 বিসিএস এ রিকমেন্ডেড অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের জন্য, এবং আল্লাহ যদি রাজি থাকেন ইনশাল্লাহ হয়তো আমি জয়েন করব। হুম, যদি আল্লাহ তাআলা রাজি থাকেন, যদি আমি সুস্থ থাকি, হ্যাঁ বেঁচে থাকি, আমার স্বপ্ন এটা, আমি জয়েন করব। বাট আপনি যদি সাফল্য বা এরকম এরকম ব্যাপার হিসেবে লাইফটাকে চিন্তা করেন, সাকসেস ইজ এ জার্নি, এটা কিন্তু সব জায়গায় বলা হয়, তাই না? সাকসেস ইজ এ জার্নি। আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছি, এখানে কিন্তু আমার স্বপ্ন থেমে যায়। আমার কিন্তু এখন স্বপ্ন হচ্ছে আমাকে একজন সত্যিকার দেশপ্রেমিক এবং এফিসিয়েন্ট অফিসার হতে হবে। হুম, আমার আমাকে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে আমি যেভাবে দেশের সেবা করার স্বপ্ন দেখেছি, আমি যাতে সেইভাবে দেশের সেবা করতে পারি, আমি যাতে সেভাবে মানুষের জন্য কাজ করতে পারি। আমি কিন্তু এইভাবে স্বপ্ন দেখছি যে আজ থেকে 30 বছর পরে আমি ক্ষমতার যদি একটা জায়গায় যাই, যে আমি যদি একজন সচিব বা অতিরিক্ত সচিব হতে পারি, হ্যাঁ, আমি যাতে আমার জায়গাটা থেকে ওই মানে আমার যে স্বপ্ন, আমি যে স্বপ্নের বাংলাদেশটাকে করতে চাই, সেই স্বপ্নটা যাতে আমি বাস্তব করতে পারি, তখন কিন্তু আমি বলতে পারবো যে আমি গাজী স্বপ্ন দেখেছিলাম, আমি এটা এই কাজটা, এই ছোট্ট কাজটা আমি আমার দেশের জন্য করব। হ্যাঁ, এই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। এইভাবে কিন্তু লাইফের স্টেজে স্টেজে আপনাকে স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, যেমন দেখেন বঙ্গবন্ধু, তাজউদ্দিন, তারা কিন্তু একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশ হয়ে যাওয়ার পরে কিন্তু তারা একটা মানে সত্যিকার স্বাধীন বাংলাদেশ, যে হচ্ছে ভিক্ষার ঝুলি ঝুলি নিয়ে মানে দাঁড়ে দাঁড়ে ঘুরবে না, এরকম বাংলাদেশেরও একটা স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ,
আমরা কিন্তু পর্যায়ক্রমে একটা পর্যায়ে ওই জায়গায় এসেছি যে আমাদের কারো কাছ থেকে এখন মানে আমাদের ভিক্ষা নেওয়া লাগে না, আমরা নিজেদের অর্থনীতি, আমরা নিজেদের সেলফ সাফিসিয়েন্ট বলা যায়। এইভাবে না মানে স্বপ্নের লেভেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আপনার বিভিন্ন রোল প্লে করার আছে। আজকে বিসিএস ক্যাডার হয়ে গেলাম, স্বপ্ন পূরণ হয়ে গেছে, এখানে থেমে যাওয়া যাবে না, আরো সামনে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ আপু, সরি একটু বেশি বলে ফেলার জন্য। আমি না না ভাইয়া, অবশ্যই তো হচ্ছে আমার মনে হয় এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। আর হচ্ছে ঘুমিয়ে যে স্বপ্ন দেখা, সেই স্বপ্নের কথা কিন্তু বলা হয়নি এখানে। স্বপ্ন এমন ভাবে দেখতে হবে যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না, সেই যে স্বপ্নের পিছনে আপনার কঠোর পরিশ্রম করতে হয়। তো হচ্ছে আমি যেটা এই প্রোগ্রাম শুরু হওয়ার প্রথমে বলেছিলাম যে বিসিএস ক্যাডার হতে হলে যেমন হচ্ছে আপনাকে পরিশ্রমী হতে হবে, সাথে কিন্তু কৌশলীয় হতে হবে। তো হচ্ছে ভাইয়া কিন্তু আমাদের অনেক কিছু বলেছেন এবং আমরা কিন্তু এর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। এবং হচ্ছে এই পর্যায়ে ভাইয়ের কাছে আমি যে প্রশ্নটি করব সেটি হচ্ছে ভাইয়ার আপনার সফলতার পিছনে অনুপ্রেরণা কে, সেটি যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমার সফলতার পেছনে যদি আমি অনুপ্রেরণার কথা বলি, আমার জীবনে হচ্ছে আহ মানে আসলে আমি কিভাবে সাজিয়ে বলবো এটা আমি বলতে পারছি না, কারণ আমার মনে হয় যে আমার জীবনে মানে অনুপ্রেরণা বলতে সিঙ্গেল কোনো ফ্যাক্টর নাই। আমি আসলে আমার এই জীবনে যতটুকু সফলতা বা যতটুকু সুখ আমি পেয়েছি, হ্যাঁ, আমি তার জন্য মানে আমার জীবনে আমি যত যত মানুষের সংস্পর্শে এসেছি মানে প্রত্যেকের কাছে আমি আসলে ঋণী। তবে আপনি যদি আমি যদি পরিবার থেকেই শুরু করি, আমার মা হচ্ছেন আমার প্রথম মানে হিরো ইন মাই লাইফ। হ্যাঁ, আমার মা আমার প্রথম হিরো আমার জীবনে, এবং একই সাথে আমার বাবাও। আমার মায়ের ক্ষেত্রে কথাটা আমি কেন বললাম, মানে স্বাভাবিকভাবেই আমি মায়ের সাথেই বেশি সময় কাটিয়েছি ছোটবেলায়। আর আমার মা যেটা করতেন, আমার মা হচ্ছে যেহেতু তিনি নিজেও এই শিক্ষানুরাগী, তিনি আমাকে গল্পের বই, তারপর হচ্ছে ভালো গান, ভালো মুভি, এই জিনিসগুলো আমার মাই খুব ছোটবেলা থেকে আমাকে দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে যে অন্য বাসায় মা বাবা হ্যাঁ সিনেমা দেখার জন্য বা বই পড়ার জন্য বাচ্চাদেরকে মারছে, হ্যাঁ সেখানে রাদার আমার মাই আমার হাতে এই জিনিসগুলো তুলে দিয়েছেন। সো মাই আসলে জ্ঞান মানে জ্ঞান, আমি নিজেকে কখনোই জ্ঞানী ব্যক্তি বা আমি জ্ঞান তাপস জ্ঞানার্জন করি এরকম কিছু বলার সাহস আমার নাই। বাট মানে নলেজ বলতে একটা জিনিস আছে, সেই জিনিসটা একবার করার চেষ্টা করতে হবে, এই ব্যাপারটা আসলে মা আমার ভিতর তৈরি করেছিলেন। আর আমার বাবার কাছ থেকে আমি যেটা পেয়েছি যে মানে অন্তত আমি আসলে মানে আমি আমার একটা জিনিস নিয়ে আমি খুবই লজ্জিত, কারণ প্রায় সময় আমার অনেক কথাবার্তা আমার অহংকার প্রকাশ পায়। হ্যাঁ, আমি খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু আমার বাবার কাছ থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি যে যতটুকু সম্ভব মানে অহংকারী না হয়ে অহংকার চেপে রেখে চলার জন্য। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমার পরিবারের জায়গা থেকে অনুপ্রেরণা। এবং আমার আমার অলমোস্ট 10 বছরের ছোট আমার ভাই, তার কাছ থেকে আমি আসলে এনার্জিটা পাই। এনার্জেটিক। এবং ডেফিনেটলি আরেকটা জিনিস যেটা বলবো যে আমি মোটামুটি প্রায় 3.5 বছর প্রেম করে বিয়ে করেছি, 1 বছর হয়ে গেছে। তো এই জায়গাটাতে যে ব্যক্তিটা আছেন আমার সাথে, আমার জীবন সঙ্গিনী, হ্যাঁ, উনি আমার জন্য বিশাল একজন অনুপ্রেরণা। এবং যদি বন্ধু বান্ধবদের কথা বলি, আমি আসলে আমার বিশ্ববিদ্যালয় জীবনে, স্কুল জীবনে আমি আসলে নাম ধরে তো সবারটা বলতে পারবো না, তারপরে কিছু মানুষের যদি আমি নাম বলি, আমার ছোটবেলার বন্ধু জুবাইর ফারুকি, হ্যাঁ, আনন্দ, আপন, শাওন, এরকম কিছু বন্ধু আমার ছিল। এবং তারা আমার লাইফ লং ফ্রেন্ড, তাদের কাছ থেকে আমি সবসময়, আর আমরা সবাই মোটামুটি নলেজের ব্যাপারে খুবই ইয়ে ছিলাম। এরকম আপনার জীবনে খুব বেশি বন্ধু থাকার দরকার নেই, 3-4টা এরকম বন্ধু থাকলেই হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনেও এসে আমি আমার যে ভাইদের কথা আমি আগেই বলেছি, হ্যাঁ, তন্ময় ভাই ছিলেন, ইকবাল ভাই ছিলেন, আনোয়ার ভাই ছিলেন, তৌফিক ভাই ছিলেন, হ্যাঁ, পপি আপু ছিলেন, মাহাদি ভাই, ফ্রেন্ড কামরুল, অনেকেই ছিল। আমি আসলে নাম ধরে সবার নাম বলতে পারবো না, যাদের নাম বলি নাই তাদের যে অবদান কোনো অংশে কম, বিষয়টা এরকম না। সো অনুপ্রেরণা হিসেবে অনেকে কাজ করেছেন, হ্যাঁ, এবং এরকম অনেকে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলেন যারা হয়তো বা একসময় জীবনে ছিলেন এখন আমার জীবনে নাই। এরকম অনেকে আছেন যারা আসলে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। আমি আসলে আমার মনে হয় যে আমি বোঝাতে পেরেছি যে এই ধরনের কিছু মানুষ প্রায় সবার জীবনেই থাকে। তো আমি আসলে প্রত্যেকের কাছে ঋণী। ধন্যবাদ ভাইয়া। তো হচ্ছে আমরা কিন্তু ভাইয়া আরেকটা প্রশ্ন যেটা করতে চেয়েছিলাম, আমার মনে হয় এটার মধ্যেই উত্তরটি আমরা পেয়ে গিয়েছি। আমি প্রশ্ন করতাম যে হচ্ছে জীবনে কিন্তু হয়তো আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন, তখন হচ্ছে চোখ বন্ধ করলে আসলে কাকে মনে পড়ে আপনার তখন সেই সময়টাতে? উত্তরটা মেবি মা হবে। আমরা এতক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম যে ভাইয়ার প্রথম অনুপ্রেরণা যে, ভাইয়ার মুখ থেকে আচ্ছা, আরেকবার শুনতে চাই। আচ্ছা, আমি যদি চোখ বন্ধ করি, আমার জীবনে এরকম অনেক সময় এসছে, হ্যাঁ, মানে আমি আসলে গ্লোরিফাই করবো না জিনিসটা হচ্ছে, আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই যে
আমি এখনো বিলিভ করি যে স্ট্রাগল বলতে যে জিনিসটাকে বোঝানো হয় না, মানে আমি এমন গেছে যে আমি হচ্ছে দেখা গেছে যে আমি সিঙ্গারা খেয়ে দুপুরে কাটাই দিচ্ছি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে স্ট্রাগল বলতে যেটাকে বোঝায় যে একদম মানে জীবনের সর্বস্ব দিয়ে ফাইট করা, এই জিনিসটা মনে হয় মাঝে মধ্যে এখনো করা হয়নি। তারপর মাঝে মধ্যে মনে হচ্ছে হাল ছেড়ে দেই, মাঝে মধ্যে মনে হচ্ছে যে না আর পারছি না। তখন চোখ বন্ধ করলে আমার মানুষ হিসেবে যদি বলি, আমার পরিবারের সদস্যদের কথা আমার মনে হচ্ছে, আমার মা বাবার কথা আমার মনে হচ্ছে, আমার ছোট ভাইয়ের কথা আমার মনে হচ্ছে। হ্যাঁ, যে আহ কারণ এরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। হুম। এবং আমার সবচেয়ে বড় মানে রিলিফের জায়গাটা ছিল কি, আমার মা বাবা ছোট ভাইয়ের কাছে মানে আমি একজন বিসিএস ক্যাডার নাকি বাংলাদেশ ব্যাংকে চাকরি করি, নাকি আমি একজন খুব পরিচিত বিতার্কিক, আহ, এই পরিচয়গুলো আমার মা বাবা ছোট ভাইয়ের কাছে আসলে ম্যাটার করে না। সো ইফ আই হ্যাভ টু ফল ব্যাক এট সাম পয়েন্ট, হ্যাঁ আমি আমার ঘরে ফিরে যেতে পারবো, আমার ঘর আমাকে বের করে দিবে না। হ্যাঁ, আর আমার মা বাবার আমার কাছে চাওয়া এটাই ছিল যে বাবা সৎভাবে কিছু একটা করে খেতে পারলেই হবে, তোমার বিশাল বড় কিছু না হলেও চলবে। হ্যাঁ, তো এই জায়গাটা আসলে আমার জন্য অনেক বড় একটা শক্তির জায়গা ছিল। আমার চোখ বন্ধ করলে আমি নিজেকে এটাই বলেছি, ওকে নয়ন, তোমার খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি সুস্থ থাকো, তুমি সুস্থ থাকলে তুমি কাজ করে তুমি খেতে পারবা, হ্যাঁ যে কোনো কাজ করে তুমি খেতে পারবা, তোমার কোনো সমস্যা নেই। দেন এটাই আমাকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে পরবর্তীতে। হ্যাঁ, যে ওকে ফাইন, আমার হারানোর কিছু নাই তো, ধন্যবাদ। আমার কি হারানোর কিছু আছে? এটাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তাহলে আমরা বুঝতেই কিন্তু পারছি যে ভাইয়ার ফ্যামিলি কতটা সাপোর্টিভ একটা ফ্যামিলি। এক্স্যাক্টলি। হচ্ছে আমরা কিন্তু এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে আছি। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে এই প্রোগ্রামটি করছি এবং হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা চাই যে আপনারা সামনের যে আমাদের সেশন গুলো থাকবে সেগুলোতেও থাকবেন এবং হচ্ছে আপনাদের আরেকটা ব্যাপার বলতে চাই, আগামী রবিবার আমাদের আরেকটি স্পেশাল লাইভ হবে। সেটি হচ্ছে আজকে যেমন আমরা লাইভ করছি স্বপ্ন যাদের বিসিএস ক্যাডার শুধুমাত্র তাদের জন্য, তো রবিবারে আমরা লাইভ করব স্বপ্ন যাদের বিদেশ যাওয়ার, যাদের ইউরোপ যাওয়ার। তো হচ্ছে আশা করছি আমাদের সাথেই থাকবেন। এবং হচ্ছে ভাইয়া আপনি যে আমাদের ইয়ুথ কার্নিভাল থেকে যে বিসিএস নিয়ে এরকম একটা প্রোগ্রাম করা হচ্ছে, সেটা নিয়ে যদি মানে এরকম একটা প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে সেটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, ডেফিনেটলি মানে আসলে খুবই ভালো লাগছে। এন্ড আমি শুরুতেই বলেছি যেটা আসলে মানে আই এম রিয়েলি ফিলিং অনার্ড। হ্যাঁ, যে এত বড় একটা প্ল্যাটফর্মে, এত বড় একটা জায়গায় আসলে যেখানে এত মানুষ, মানে এত মানুষ এখানে আমার কথা শুনছে। এই এই জিনিসটা আসলে এটা আসলে একটা অন্যরকম একটা ফিলিংস। হ্যাঁ, এবং ইউথ কার্নিভাল কিন্তু মানে খুব রিনাউন্ড এবং সারা দেশব্যাপী খুবই সমাদৃত একটা প্ল্যাটফর্ম, খুবই সমাদৃত একটা ওয়েব পেজ, যেটা হচ্ছে ক্যারিয়ার এবং অনেক তরুণ তরুণীর স্বপ্ন এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করে। সো আমি আমার হচ্ছে আহ জনি ভাইয়ের সাথে কথা হয়েছিল কয়েকদিন আগে, ভাইয়ের সাথে পরিচিত হয়েছি, সেটা আমার জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, মানে এরকম একজন মানুষের সাথে পরিচিত হওয়া, আজকে আপনার সাথেও পরিচিত হয়েছি। তারপর হচ্ছে এখানে আমাদের যারা এখন দর্শক আছেন তাদের কাছে বিভিন্ন প্রশ্ন পাচ্ছি, প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, ইটস আ কাইন্ড অফ ইটস অ্যান অনার রিয়েলি, এন্ড ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স। আমি খুবই খুবই কৃতজ্ঞ এবং থ্যাঙ্কফুল টু ইউথ কার্নিভাল। এবং হচ্ছে ভাইয়া আমরাও আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। তো হচ্ছে আপনাদের যেটা বলছিলাম, আমাদের কিন্তু 3টা সেশন হবে। তো আজকে কিন্তু একটা হয়ে গেল। তো আমরা যে পরবর্তী যে সেশন গুলো হবে সেটাতে আমরা ভাইবা এবং হচ্ছে রিটেন নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা কিন্তু আজকেও বেশ কিছু প্রশ্ন পেয়েছি ভাইবা এবং রিটেন নিয়ে। আমি সেই প্রশ্ন গুলো অনবোর্ড করিনি, কারণ হচ্ছে সেটার জন্য আমাদের আলাদা একটা সেশন আছে। আপনারা অনেকেই এটা নিয়েও প্রশ্ন করেছেন। তো আমার মনে হয় আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড থাকেন তাহলে আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আমরা আগামীতে রিটেন এবং ভাইভা নিয়ে কথা বলবো। এবং হচ্ছে আপনাদের আমি আবারও বলে রাখি যে ইয়ুথ কার্নিভাল হচ্ছে একটা তারুণ্যের প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করি যে তরুণদের স্বপ্ন পূরণ নিয়ে কাজ করতে। আমরা চেষ্টা করি তরুণরা যাতে তাদের জব লাইফে এবং হচ্ছে তাদের কর্মজীবনে যাতে খুব ভালো ভাবে তারা এগোতে পারে, সেই জন্য আমরা সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যাদের স্বপ্ন বিদেশ যাওয়ার তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, কারণ আমরা জানি যে আমাদের দেশে কিন্তু প্রচুর এজেন্সি আছে। তো হচ্ছে কিন্তু
আমরা কিন্তু সবসময় কিন্তু সঠিক গাইডলাইন পাই না, কিন্তু আপনি যদি আমাদের ইয়ুথ কার্নিভাল পেজটা সবসময় ফলো করেন তাহলে কিন্তু দেখবেন যে আমরা কিন্তু নিয়মিত আপনাদের জন্য আপডেটেড যে নিউজ গুলো আছে সেগুলো কিন্তু শেয়ার করতে থাকি, ইনফরমেশন গুলো দিতে থাকি, যাতে আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগাতে পারেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। এবং একই সাথে আপনাদের বলতে চাই আমাদের কিন্তু নতুন একটা ইভেন্ট চালু হয়েছে, সেটা হচ্ছে আগামী 28 তারিখ পর্যন্ত হচ্ছে সাবমিট করার লাস্ট ডেট। সেটা হচ্ছে ইয়ুথ কার্নিভাল প্রেজেন্টস রাইটিং অ্যান্ড ফটো কার্নিভাল। সেখানে হচ্ছে আপনি যদি আমাদের পেজটা ভিজিট করেন তাহলে প্রথমেই আপনি আমাদের ইভেন্টটি দেখতে পারবেন এবং হচ্ছে ইভেন্টে বিস্তারিত দেওয়া আছে। 29 তারিখ আমরা সেটার রেজাল্ট দিব। তো হচ্ছে এবং অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য, আমাদের সাথে থাকার জন্য। তো আমি লাস্ট মুহূর্তে আমি আবারও একটি কথা বলতে চাই যে বিসিএস যাদের স্বপ্ন, আমরা জানি যে বিসিএস কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেস। সেখানে হচ্ছে সার্কুলার থেকে প্রিলি, তারপর ভাইভা, তারপর হচ্ছে রিটেন, তারপর ভাইভা, তারপর হচ্ছে নিয়োগ পর্যন্ত কিন্তু এই প্রসেসটা চলতেই থাকে। এই দীর্ঘ একটা সময়ে কিন্তু অনেকের অনেক টেনশন থাকে, অনেক হতাশা থাকে যে কি হবে কি না, আপনি কি কিছু করতে পারবেন কিনা। আবার হচ্ছে দেখা যায় যে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে। কেননা হচ্ছে এবং নিজেকে বিশ্বাস করতে হবে। আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটাকে আপনার ছুঁয়ে দেখার জন্য নিজেকে প্রতিজ্ঞা করতে হবে, নিজেকে নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো ভাইয়া লাস্ট মুহূর্তে যদি আপনি আমাদের ইয়ুথ কার্নিভালের যে তরুণরা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করব আপনার কথাটি শোনার পরে। আচ্ছা, আমি আসলে যেটা বলবো কি, মানে আপু তো যেটা বলছিলেন যে স্বপ্নের যে ব্যাপারটা, হ্যাঁ, তো আমাদের যারা ইউথ কার্নিভালের এখানে যারা দর্শক আছেন তারা মেজরিটি হচ্ছেন তরুণ প্রজন্মের, এবং আমি যেটা মনে করি যে তারা সবাই অলমোস্ট হচ্ছে আর্লি 20s আছেন। এই সময়টা সবচাইতে এনার্জি এবং সবচাইতে আপনার এনার্জি বেশি থাকবে, আপনার কিউরিওসিটি বেশি থাকবে। হ্যাঁ, আপনার কোনো কিছু করার সুযোগটা কিন্তু এই সময়। আমি বলবো যে কখনো নিজের স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করেন না, যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্নটার পিছনেই থাকেন। আপনি যদি ওই স্বপ্নটা অ্যাচিভ করার মতো যথেষ্ট প্রিপারেশন, যথেষ্ট এফোর্ট যদি আপনার থাকে, আপনি অ্যাচিভ করবেন। যদি না করতে পারেন, ইন এনি কেস, যদি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকে, তাহলে ধরে নিবেন যে সৃষ্টিকর্তা আপনার জন্য সবচেয়ে ভালো যেটা সেটাই আপনার জন্য প্ল্যান করে রেখেছেন। হ্যাঁ, মানে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। মানে আপনি আল্লাহ বিশ্বাস করেন বা ভগবান বিশ্বাস করেন বা ঈশ্বর বিশ্বাস করেন, হোয়াট এভার, মানে হি ইজ দ্য বেস্ট প্ল্যানার। তো এই জায়গাটাতে আসলে আপনি নিজের উপর কনফিডেন্স রাখবেন এবং আপনার সৃষ্টিকর্তার উপর আপনি কনফিডেন্সটা রাখবেন। কনফিডেন্স, আমিও আপুর সাথে একমত, এটাই বলবো, কনফিডেন্স হচ্ছে সবচাইতে জরুরি বিষয়। আপনাকে কে কি বলছে, কি পারবেন না, কি পারবেন বা কি করা উচিত আপনার, এটা লোকজন আপনাকে বলে দেওয়াটা আসলে এটা, মানে ডোন্ট ইভেন অ্যালাউ পিপল টু টেল ইউ হোয়াট টু ডু, হাউ টু ডু। পরামর্শ দেন, শোনেন, মাথায় নেন, কাজটা নিজের মতো করে করবেন যেভাবে ভালো লাগে। ধন্যবাদ। সেটাই, যে নিজের উপর কিন্তু বিশ্বাস রাখতে হবে এবং হচ্ছে যেটা বলছিলাম যে আমরা যদি মন থেকে কিছু চাই তাহলে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আমরা অর্জন করতে পারবো। কিন্তু সেটাই আমার বলার মানে যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি মন থেকে কিছু করতে চান তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন। কেননা আপনার সেই স্বপ্নটা কিন্তু আপনাকে ঘুমোতে দিবে না। আপনি কিন্তু বারবার হচ্ছে এটার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আপনি চাইবেন যে আপনি হতাশ হলেও বারবার এটাতে পূরণ করতে চাইবেন এবং হচ্ছে স্বপ্নটা সত্যি করার, বাস্তব করার চেষ্টা করতে থাকবেন। এই জন্য আপনাকে যে স্বপ্নটা দেখবেন সেটা মন থেকে চাইতে হবে এবং হচ্ছে সেই ধৈর্যটা রাখতে হবে। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা 1.5 ঘন্টা ধরে অনেক কথা বলছি। অনেকে হচ্ছে আমাদের সাথে ছিলেন, অনেক প্রশ্ন করেছেন। আমরা চেষ্টা করেছি, ভাইয়া চেষ্টা করেছেন সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং হচ্ছে আপনারা আমাদের পেজটাকে ফলো করতে থাকবেন, কেননা হচ্ছে নেক্সট যে দিনে আমরা লাইভে আসবো তখন কিন্তু আমরা পেজে জানিয়ে দিব। সেদিন কথা হবে রিটেন এবং তারপর কথা হবে ভাইভা নিয়ে, এবং এক্সট্রা যা যা আছে সব ব্যাপারে আমরা বাকি 2টা সেশনে কভার দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং হচ্ছে আমি আমার প্রোগ্রামটি শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।